কাউকে কিছু বলার সুযোগটুকুও দিল না সে। প্রত্যয়ের সামনে প্রিয়ম কখনো অভদ্র আচরণ করে না, কারণ সে সাহস প্রিয়মের বুকে নেই। এজন্য ওর এমন আচরণে সবাই খুব অবাক হলো। প্রত্যয়ের আম্মু দেখলেন একটা মেয়ে দরজার সামনে মুখ কাঁচুমাচু করে দাঁড়িয়ে আছে। প্রত্যয়ের আম্মু মেয়েটিকে জিজ্ঞেস করলেন, তুমি কে? তোমাকে তো ঠিক চিনলাম না। মেয়েটা মাথা নিচু করে নিল। প্রত্যয় আর ওর আব্বু দরজার সামনে এসে দাঁড়ালো। মেয়েটি ওনাদের দেখে মাথাটা আরো নিচু করে বলল, আমার নাম চাঁদ, আমি প্রিয়মের বিয়ে করাবো। কথাটা শুনে সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। প্রিয়মের বউ মানে? সে আবার কখন বিয়ে করলো? প্রত্যয়ের আম্মু কথাটা শুনে হতভম্ব হয়ে গেলেন। উনি কিছু বলার ভাষাই হারিয়ে ফেলেছেন। প্রত্যয়ের আব্বু অবাক হয়ে মেয়েটার দিকে তাকিয়ে আছেন। সকালবেলা যে এত বড় শখ পাবেন তা ওনার ধারণার বাইরে ছিল। প্রত্যয় ধীর কণ্ঠে মেয়েটিকে বলল, তুমি ভেতরে এসো। মেয়েটি ভয়ে ভয়ে ভেতরে প্রবেশ করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। প্রত্যয় চাঁদকে সোফাতে বসতে বলে দরজা আটকে দিল। প্রত্যয়ের আব্বু আম্মু শব্দহীনভাবে এখনো দাঁড়িয়ে আছেন। প্রিয়ম যে ওনাদের ছাড়া এত বড় একটা সিদ্ধান্ত নেবে তা ওনারা কল্পনাও করতে পারেননি। প্রত্যয়ের আম্মু প্রিয়মের এমন কাজে কষ্ট পেয়ে রুমে গিয়ে কাঁদতে লাগলেন। প্রত্যয়ের আব্বু ওখানে দাঁড়িয়ে না থেকে স্থান ত্যাগ করলেন। ওনাদের আর কিছু বলার নেই। প্রত্যয় এক গ্লাস পানি এনে চাঁদকে দিল। চাঁদ বিনা বাক্যে গ্লাসের সবটুকু পানি শেষ করলো। এই পানিটুকু চাঁদের জন্য খুব বেশি প্রয়োজন ছিল। প্রত্যয় চাঁদের সামনে বসে মুচকে এসে বলল, আমি প্রিয়মের বড় ভাইয়া, তুমিও আমাকে ভাইয়া বলে ডাকবে। চাঁদ প্রত্যয়ের কথা শুনে নিচের দিকে তাকিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। প্রত্যয় চাঁদকে গেস্ট রুম দেখিয়ে দিয়ে ফ্রেশ হয়ে নিতে বলল। প্রিয়ম এখন কিছুতেই দরজা খুলবে না। ওর রাগ কমানো অবধি সে দরজা খুলবে না। এজন্য প্রত্যয় ইচ্ছে করে চাঁদকে গেস্ট রুমে ফ্রেশ হতে বলেছে। চাঁদ প্রত্যয়ের কথা মতো রুমে ঢুকে গেল। প্রত্যয় ওর আম্মুর রুমে গিয়ে ওর আম্মুর হাত দুটো ধরে বলল, আম্মু কেঁদো না, প্রিয়ম বের হোক, ওর রাগ কমুক, তখন না হয় ওর এই কাজের কারণটা জানবে। আমরা চোখে যা দেখি সেগুলো তো সবসময় সত্যি হয় না, সত্যির পেছনেও কখনো কখনো কারণ লুকিয়ে থাকে। আম্মু, পুরো ঘটনাটা না জেনে প্রিয়মকে ভুল বোঝো না। আর ওই মেয়েটা খুব ভয় পেয়ে আছে, তুমি একটু শান্ত হও। আমরা সবাই ঠান্ডা মাথায় আগে পুরো ঘটনাটা শুনি। প্রত্যয়ের আম্মু প্রত্যয়ের হাত ধরে কেঁদে উঠলেন। ওনার এই ছেলেটা সত্যি খুব বুঝদার। সে যে কোনো সমস্যাকে সহজ পন্থায় সমাধান করার পথ খুঁজে। ওনার নিজের কাছেই মনে হয় উনি রত্নগর্ভা, কারণ তিনি দুটো হীরের টুকরো ছেলেকে জন্ম দিয়েছেন। প্রিয়ম আর প্রত্যয় দুজন আলাদা ধাঁচের মানুষ হলেও তারা যথেষ্ট ভদ্র ছিলেন। হঠাৎ কি এমন হলো যে প্রিয়ম এমন সিদ্ধান্ত নিল? একটাবার কি ওনাদের বলা যেত না? প্রিয়মের এমন কাজে ওরা আব্বু আম্মু খুব কষ্ট পেয়েছেন, কারণ ওনারা সবসময় ছেলেদের সঙ্গে বন্ধুর মতো মিশে এসেছেন। তারা চায় ছেলেরা ওনাদের কাছে ফ্রি হয়ে সব কথা শেয়ার করুক, তাদের সব ভালো মন্দ অনুভূতির কথাও নিজে থেকেই ওনাদের জানাক। এতদিন তো সেইভাবেই চলছিল, কিন্তু হঠাৎ করে ভরসার জায়গাটুকু প্রিয়ম নিজের হাতে ভেঙে চুরে তছনছ করে দিল। প্রত্যয় ওর আব্বু আম্মুকে অনেক কথাই বলল। এটা ওনাদের কাছে নতুন কিছু না। ছোট থেকেই প্রিয়ম ভুল করলে প্রত্যয় নিজেই সেই ভুলের সমাধান খুঁজে বের করে। প্রত্যয় আর পাঁচটা ভাইদের মতো ভুল বুঝে রেগে প্রিয়মকে মারধর করে না, গালমন্দ করে কটু কথা বলে ভাইয়ের মনটা পিষিয়ে দেয় না, বরং সে মাথা ঠান্ডা রেখে কাজ করে। প্রত্যয় আজও প্রিয়মকে সাপোর্ট করলো। প্রত্যয়ের আম্মু প্রত্যয়ের কথা শুনে কান্না বন্ধ করলেও উনি কিছুতেই রুম থেকে বের হলেন না। প্রত্যয় ওর আব্বু আম্মুকে চেঁচামেচি করতে নিষেধ করলো। সে ব্যাপারটা ঠান্ডা মাথায় ম্যানেজ করতে চায়। প্রত্যয় মনে করে হয়তো চেঁচামেচি করে লোক জানালে দেখা যাবে ঘরের কাহিনী বাইরে গিয়ে আর বিশ্রীভাবে ডালপালা ছড়াবে। তুয়া চুপটি করে ওই রুমে শুয়ে আছে। তুয়ার খবরটা চারিদিকে ছড়িয়ে গেছে। এত বড় একটা ঘটনা ঘটলো, মিতু তবু তুয়ার কাছে একবারও আসেনি। তুয়া মিতুর কথা ভেবে বলল, সুসময়ের বন্ধু অসময়ে নাই, বিপদে পড়িলে কেউ কাহারও নয়। প্রবাদটা বেশ কয়েকবার তুয়ার মনে মনে আওড়ালো। ওর ঠোঁটের কোণে তার ছেলে হাসি ফুটে উঠল। কালকে থেকে বেশ কয়েকজন এসে ওকে সান্ত্বনা দিয়ে গেছে। কেউ বা আফসোস প্রকাশ করেছে, কেউ কেউ তো জানতেও চেয়েছে ছেলেগুলো কতজন ছিল, কয়জন মিলে ধর্ষণ করেছে। এগুলো শুনে তুরা গোনাদের বাসা থেকে বের করে দিয়েছে। কিন্তু সে কতদিনের মুখ আটকে রাখবে? কতদিন বোনকে ঘরবন্দি করে রাখবে? তুয়া ঘূর্ণায়মান সিলিং ফ্যানের দিকে তাকিয়ে বলল, এসব শুনেই আমাকে জীবন কাটাতে হবে, কারণ আমি ধর্ষিতা। রনিতের বাসায় কয়েকজন প্রতিবেশী এসেছেন। পলক ওনাদের সালাম দিয়ে নাস্তা আনতে গেল।
দিশা সোফাতে বসে মুভি দেখছিল। পলকের শাশুড়ি পান চিবোতে চিবোতে এই গল্প জুড়ে দিলেন। ওনাদের পাড়ায় কে কি করেছে, কার কি হয়েছে, এসব নিয়ে আলোচনা হচ্ছে। দিশার ফোন বাজছে বলে সে ছাদে চলে গেল। পলক এসে ওনাদের নাস্তার ট্রেটা রাখতেই একজন মহিলা বলে উঠলেন, নতুন বউ, এখন পদ্ধতি আর কইরো না। ওনার কথাটা পলক ঠিক বুঝতে পারল না, তাই বোকার মতো প্রশ্ন করলো। পদ্ধতি মানে? পলকের কথা শুনে ওই মহিলা পলকের শাশুড়িকে ঠেলা দিয়ে হাসতে হাসতে বললেন, ও মা, বউ দেহি এখনো কিছুই বোঝে না। রনিত কি বউকে আদর আহ্লাদ করেনি গো? রনিতের মা। মহিলার মাথায় বুদ্ধি ছিটে ফোটা থাকলেও ওনার মাকে এসব কথা জিজ্ঞাসা করতেন না। কথাটা বলে উনি সহ বাকিরাও হাসতে লাগলেন। মনে হচ্ছে ওনারা নতুন কোনো ইতিহাস রচনা করে ফেলেছেন। রনিতের আম্মু আপন মনে পান চিবোতে ব্যস্ত। পলক লজ্জায় মাথা নিচু করে দ্রুত ওখান থেকে চলে গেল। প্রথম দেখায় যে কাউকে সরাসরি এসব কথা বলা যায় তা পলকে জানা ছিল না। পলক রুমে যেতে যেতে শুনল এক মহিলা বলছেন, কেন গো রনিতের মা, তোমার পোলা আর বউয়ের কি সকালে গোসল দিতে দেখো না? রনিতের আম্মু পানের পিক ফেলে বলেন, মা হয়ে এসব দেখতে যাব? তোমরাও যে কি কও না গো বউ। আরেকজন মহিলা আঙুলে লেগে থাকা পানের চুনটুকু মুখে দিয়ে বলেন, ওই মুখ বললে আছে না, ওই পোলা বিয়া কইরা হানিমুন না জানি কি কয় ওইসব কইরা বউরে নিয়ে রং ঢং কইরা আমোদ ফুর্তি কইরা বেড়াইতো। এত এত দামি দামি খাবার গিলাইতো, সে বউ এখন ঢুকসি হইয়া পেটে চর্বি জমাইছে। এখন হাজার চেষ্টা কইরাও সালপাল হইতেছে না। তাই কইতেছি দিশা আর পালকরে বাচ্চার লইতে কও। আমি বাচ্চা নিলে তো আপনি এসে আমার ডেলিভারি করে দিয়ে যাবেন না? আমাকেই আমার ডেলিভারি করতে হবে। তাই আপনি আমার সময় মতো সিদ্ধান্ত নিব। আপনি এখন তেল মারা বন্ধ করুন, যত সব আহ্লাদ। কথাটা বলেই দিশা হন হন করে চলে গেল। দিশার কথা শুনে কে কিছু বলার সাহসই পেল না। পলক কিছু বলল না দেখে ওকে নিয়ে সবাই হাসাহাসি করলো। আর দিশার কড়া জবাবে তাদের মুখ বন্ধ হয়ে গেল। একই বলে শক্তের ভক্ত নরমের জম। চাঁদ গেস্ট রুমে চুপটি করে বসে আছে। প্রিয়ম এখনও ওই রুম থেকে বের হয়নি। প্রত্যয়ের জরুরি কল এসেছে, সে রেডি হয়ে দ্রুত বের হয়ে গেল। যাওয়ার আগে সে আম্মুকে বলে গেল চাঁদকে কিছু খেতে দিতে। প্রত্যয় একতলাতে যেতে ইচ্ছের মুখোমুখি হলো। ইচ্ছে ওদের দরজার সামনে রান্নাবাটি খেয়েছিল। প্রত্যয় ইচ্ছের কাছে গিয়ে মুচকি হেসে জিজ্ঞেস করলো, ইচ্ছে মনি কি করছো? ইচ্ছে পেছনে তাকিয়ে প্রত্যয়কে দেখে দৌড়ে পালালো। প্রত্যয় এত ডাকলো তবু সে শুনো না। প্রত্যয় আর না দাঁড়িয়ে স্থান ত্যাগ করলো। তো একা একা রুমে বসে কান্না করে। ওকে জোর করে খাওয়ালে খায়, আর না হলে তো শব্দও করে না। তুরাগ নিজে হাতে তোয়ার জন্য অন্য পাস্তা বানিয়ে তোয়াকে বলল। তুয়া, খেয়ে দেখ তো কেমন হয়েছে। তুয়া তুরাগের মুখের দিকে তাকিয়ে আছে। বোন কিভাবে তাকিয়ে থাকতে দেখে তুরাগ বলল, এত কষ্ট করে বানালাম, খেয়ে দেখ। তুয়া চোখের পানি মুছে তুরাগকে সরাসরি বলল, ভাইয়া দয়া দেখাচ্ছিস? কই, আগে তো পাস্তার জন্য তোর পেছনে ঘুরলেও বানাতি না, বরং বাইরে থেকে এনে খাওয়াতি। আজকে আমার প্রতি এত ভালোবাসা দেখাচ্ছিস কেন? তোদের এত ভালোবাসা আমাকে ভালো থাকতে দিচ্ছে না। আমার প্রতি তোদের এতটা কেয়ার আমাকে বারবার মনে করিয়ে দিচ্ছে আমি অন্য কেউ। তুরাগ আর একটা কথাও বলতে পারল না। চোখের পানি মুছতে মুছতে সে চলে গেল। বোনের করা প্রশ্নের উত্তর তা জানা নেই। তোর আম্মু আব্বু পর্দার আড়ালে দাঁড়িয়ে অশ্রু ঝরাতে লাগলেন। তুয়া পাশ ফিরে শুয়ে কাঁদতে লাগলো। চোখের পানিটা যেন এখন ওর নিত্যদিনের সঙ্গী। তুয়ার সঙ্গে যে এমন কিছু ঘটবে এটা ওর ধারণা বাইরে ছিল। সে তো শার্ট আর জিন্স পরে রাস্তায় বের হয়নি। ওর শরীরে মার্জিত সালোয়ার কামিজ আর মাথায় হিজাব পরা ছিল। দেহের প্রতিটা ভাঁজ বোঝা যায় এমন পোশাক তো ছিল না ওর শরীরে। তাহলে কেন থেকে ধর্ষিতা হতে হলো? যুক্তিবাদীরা অনেকেই বলে মেয়েদের পোশাকের মাধ্যমে মেয়েরা ধর্ষণকে আহ্বান জানায়। তাহলে তুয়ার মতো মার্জিত পোশাকের মেয়েগুলো ছাড় পায় না কেন? এসব প্রশ্নের উত্তর কখনো মিলে না, আর মিলবেও না। প্রত্যয়ের আম্মু সারাদিন তুয়াদের বাসায় আসেননি। ওনার বাসায় যা ঘটে গেছে তা তিনি কাউকে বলতেও পারছেন না। অন্যদিকে চাঁদ বসে থাকতে থাকতে ঘুমিয়ে গেছে। প্রত্যয়ের আব্বু বাইরে চলে গেলেন। সন্ধ্যার পর প্রত্যয় বাসায় ফিরল। প্রিয়ম এখনও দরজা খুলেনি। চাঁদ মাথা নিচু করে কাঁদছে। প্রত্যয়ের আম্মু চাঁদকে খেতে দিয়েছেন, সে একটু কিছু খায়নি। প্রত্যয় ফ্রেশ হয়ে এসে প্রিয়মের রুমের দরজায় নক করে বলল, প্রিয়ম, আমি ছাদে যাচ্ছি,
10 মিনিটের মধ্যে ছাদে এসো। কথাটা বলেই প্রত্যয় ছাদ চলে গেল। প্রত্যয় যাওয়া 3 মিনিট পর প্রিয়ম রুম থেকে বের হলো। ওর আম্মু ছেলের মুখের দিকে তাকিয়ে আছেন। প্রিয়মের চোখ দুটো লাল হয়ে ফুলে আছে। প্রিয়মকে দেখে চাঁদ এসে বলল, এমন করছো কেন তুমি? প্লিজ কথা বলো। প্রিয়ম চাঁদের দিকে তাকিয়ে বলল, আগামী 1 সপ্তাহ তোমাকে আমার চোখের সামনে যেন না দেখি। যদি ভুলও আমার সামনে পড়ো তাহলে তোমার কপালে মারাত্মক দুঃখ আছে। কথাটা বলেই প্রিয়ম ছাদে চলে গেল। সে সবাইকে এড়িয়ে গেলেও প্রত্যেকে এড়িয়ে যেতে পারে না। প্রত্যেক যেমন প্রিয়মের ক্ষেত্রে কাউকে ছাড়তে না, তেমনি প্রিয়মও ভাইয়ের জন্য প্রাণ বিসর্জন দিতে দুবার ভাববে না। ওদের দুই ভাইয়ের সম্পর্কের বাঁধনটা এতটাই মজবুত। প্রত্যেক রেগে গেলেও প্রিয়মকে তুই বলে না। সে সবসময় বিনয়ীভাবে তুমি বলেই ডাকে। প্রিয়ম যতই অপরাধ করুক না কেন। প্রত্যেক ছাদে এসে দাঁড়িয়ে আছে। প্রিয়ম গিয়ে মাথা নিচু করে প্রত্যেকের পাশে দাঁড়ালো। প্রত্যেক ঘাড় ঘুরিয়ে প্রিয়মের মাথা নিচু করে থাকতে দেখে জড়িয়ে ধরল। প্রিয়ম ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। প্রত্যেক প্রিয়মের পিঠে হাত রেখে বলল, সব সমস্যার একটা হলেও সমাধান আছে, শুধু খুঁজে বের করার অপেক্ষা। আমি আছি আমার ভাইয়ের পাশে। এই আশ্বাসটুকু প্রিয়মের জন্য যথেষ্ট। প্রত্যেক বেশ কিছুক্ষণ প্রিয়মকে জড়িয়ে ধরে থাকলো, কারণ সে প্রিয়মকে স্বাভাবিক করতে চায়। সে স্বাভাবিক হলে তবেই তো পুরো কাহিনীটা খোলাসা হবে। প্রত্যয় একটু পর প্রিয়মকে ছেড়ে ওর মুখ মুছে দিল। দুই ভাই ছাদের কিনারায় পাশাপাশি বসলো। প্রত্যয় পাশে থাকা ট্রে থেকে স্যান্ডউইচ আর কফির মগ প্রিয়মকে দিয়ে বলল, এটা ধরো, আগে স্যান্ডউইচ খেয়ে পানি খাবে, তারপর কফিটা খাবে, না হলে গ্যাস্ট্রিকের সমস্যা হবে। আমি জানি তুমি সারাদিন কিছু খাওনি, এখন কোনো অজুহাত চলবে না। দ্রুত স্যান্ডউইচ ফিনিশ করে কফি খাবে, তাহলে মাথা ব্যথা কমে যাবে। চোখের পানি পড়া কারণে সত্যি প্রিয়মের মাথা ব্যথা করছিল। প্রিয়ম অন্যদিকে ঘুরে চোখ মুছে নিল। সে আব্বু আম্মু আর ভাইকে কষ্ট দিয়ে ফেলেছে। একথা ভাবলেই ওর মরে যেতে ইচ্ছে করছে। প্রত্যেক কথা মতো প্রিয়ম স্যান্ডউইচ খেয়ে পানি পান করে কফি মগ হাতে নিল। প্রত্যয় ওর মগে একটা চুমুক দিয়ে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, চাঁদের সঙ্গে কি তোমার সত্যি বিয়ে হয়েছে? প্রিয়ম মাথা নিচু করে বলল, জি ভাইয়া। তো আপু বউ খেলবা? ইচ্ছে তোয়াকে কথাটা বলেই দাঁত বের করে হাসলো। তোয়া ইচ্ছের দিকে তাকে না সূচক মাথা নাড়ল। তোয়া খেলবে না বলায় ইচ্ছের মুখের হাসিটা মলিন হয়ে গেল। আজকাল তোয়ার কিছু ভালো লাগে না। ও জীবনটা যেন অদ্ভুত এক গোলক ধাঁধায় আটকে গেছে। কষ্টগুলো বেহায়ার মতো এসে তোয়ার জীবনে ভিড় জমিয়েছে। 1 সপ্তাহ হলো তোয়ার রুম থেকে বের হয়নি, কারোর সঙ্গে তেমন কথাও বলেনি। তোয়ার এখন রাত জাগা পাখির মতো নির্ঘুমে রাত কাটে। ওর ঘরবন্দি জীবন বিষাদে ভরপুর থাকলেও এভাবেই ওকে বাঁচতে হবে, কারণ সে ধর্ষিতা। ইচ্ছের মলিন মুখ দেখে তোয়া উঠে ইচ্ছের কাছে গেল। ইচ্ছে মন খারাপ করে ওর পুতুলটাকে নিয়ে সিঁড়ি অবধি চলে গেছে। তোয়া গিয়ে ইচ্ছেকে কোলে তুলে নিল। ইচ্ছে একরাশ অভিমান জমিয়ে বলল, বাসায় যাব। তোয়া ভ্রুকুচকে বলল, তুই না বললে আমার সাথে খেলবি? ইচ্ছে কোনো কথাই বলছে না, গাল ফুলিয়ে রেখেছে। তোয়া ইচ্ছের গাল টেনে বলল, বাসায় চানাচুর আছে, কেউ খাবে? ইচ্ছে তোয়ার দিকে তাকিয়ে হাসলো। তোয়া ইচ্ছেকে নিয়ে বাসা ঢুকতে যাবে, ঠিক তখন 3 তলার ভাবি তোয়াকে থামিয়ে বললেন, সেদিন আমাদের রুমের কোণে প্রোটেকশন পড়েছিল, তাই তুমি লোক দেখে বমি করে আমাদের অপমান করে তবেই ক্ষান্ত হয়েছিলে। আর গত সপ্তাহে ধর্ষকরা এসে তোমার শরীর নিয়ে তাদের খায়েশ মিটিয়ে গেল। তা এখন তোমার এই শরীর নিয়ে ঘৃণা হচ্ছে না, বমি পাচ্ছে না? নাকি নিজের শরীর বলে ঘৃণার জায়গায় মিষ্টতায় পরিণত করছো? তোয়া অশ্রুসিক্ত চোখে মাথা তুলে তাকাতেই পারল না। প্রিয়ম বের হওয়ার সময় ওনার পুরো কথা শুনে তোয়ার পাশে দাঁড়িয়ে পড়ল। সেই রাগ এতদিন তুলে রেখেছিলেন, তা বেশ ভালো করেছেন। আমিও মানছি সব দোষ তুয়ারই ছিল। সেদিন তুয়া বমি না করে যদি আপনাকে বলতো প্রোটেকশনটা আলমারিতে তুলে রাখতে, তাহলে হয়তো আজ আপনার খুশির কমতি থাকতো না, তাই না? ভাবিটা চোখ গরম করে প্রিয়মের দিকে তাকিয়ে আছেন। মনে হচ্ছে উনি চোখ দিয়ে প্রিয়মকে গিলে খাবেন। প্রিয়ম ভাবির দিকে তাকিয়ে আবারও বলল, সে যাই হোক, আপনাকে আমার কি বলে ডাকা উচিত জানি না, আর জানার ইচ্ছেও নেই, তাই কেন সম্বোধন ছাড়াই বলছি। ও হ্যাঁ, যেটা বলছিলাম, সেদিন টুয়া আপনাকে কিছু না বললেও আজ আমি বলছি, আপনি ওগুলো আলমারিতে তুলে রেখে বিল্ডিং তৈরি করুন। মনে হয় বেশ ভালো মানের বিল্ডিং হবে। ভাবিটার কথা না বাড়িয়ে রেগে চলে গেলেন। তোয়া চলে আসতে যাবে, তখন প্রিয়ম বলল, তুমি তো জানো তুমি ধর্ষিতা নও, তাহলে তোমার এত অভিনয়ের কারণ কি? প্রিয়মের কথা শুনে তোয়া হতভাগ হয়ে তাকালো।
প্রিয় ওর মাকে বের হতে দেখে চুপ করে নিচে চলে যায়। প্রত্যয়ের আম্মু তোয়াকে দেখে এক প্রকার জোর করে ওনার বাসায় নিয়ে গেলেন। ইচ্ছেও তোয়ার সঙ্গে নাচতে নাচতে গেল। চাঁদ ড্রয়িং রুমে বসে নুডলস খাচ্ছিল আর মুভি দেখছিল। চাঁদের কথা এই বিল্ডিংয়ের কেউ এখনো জানে না। প্রত্যয়ের আম্মুর সঙ্গে তোয়াকে দেখে চাঁদ বলল, হ্যালো আপু, আমি চাঁদ, এবার ক্লাস 10-এ উঠেছি। আর তুমি? তোয়া জোরপূর্বক হেসে বলল, আমি তুয়া, ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্রী। তোয়া চাঁদকে ওদের বাসায় যেতে বলল। চাঁদও হেসে জানালো সে যাবে। তোয়া চাঁদের সাথে টুকটাক কথা বলে উঠে দাঁড়ালো। প্রত্যয় এসে পেছন থেকে ইচ্ছেকে করে তুলে বলল, ইচ্ছে মনি, আমার কাছে আসো না কেন? আমি কি খুব পচা? ইচ্ছে প্রত্যয়কে দেখে বলল, আমাকে ছাড়ো, আমি সুস্থিপ না। প্রত্যয় মিটিমিটি হাসতে হাসতে প্রিয়মকে ডেকে ইঞ্জেকশন আনতে বলল। ইচ্ছে বাঁচার জন্য ছটফট করে দুয়ার কাছে যেতে যাচ্ছে। কারো সাহায্য না পেয়ে ইচ্ছে চিৎকার করে বলল, প্রিয়ম বাঁচাও, প্রিয়ম, আমাকে প্রত্যয় মেলে ফেলবে। ইচ্ছে প্রিয়মকে ডাকতে ডাকতে কেঁদে দিল। প্রত্যয় ইচ্ছেকে ওর কোলে বসে মিষ্টি করে বলল, সরি রাজকন্যা, আমি খুব সরি, আর কাঁদে না। ইচ্ছে কাঁদতে কাঁদতে বলল, না না, চলি না, তুমি মেলা পচা, খুব পচা, তুমি আমাদের মেলা দুঃখ দিচ্ছ। ইচ্ছের কথা শুনে চাঁদ আর প্রত্যয়ের আম্মু হাসছেন। প্রত্যয় মন খারাপ করে বলল, সরি ইচ্ছে মনি, আমি তোমাকে আর দুঃখ দিব না। ইচ্ছে তাও ফোপাচ্ছে। প্রত্যয় উঠে চাঁচলের পুরো প্যাকেটটা এনে ইচ্ছেকে দিয়ে বলল, আমি তোমাকে সুজ দিব না ইচ্ছে মনি, আমি শুধু দুষ্টদের সুজ দিব। ইচ্ছে চোখ মুছে চাঁচলের প্যাকেটটা হাতে নিয়ে বলল, সত্যি? একদম সত্যি। ইচ্ছে এতক্ষণে দাঁত বের করে হাসলো। প্রত্যয় হেসে ইচ্ছের গালে আঁতর দিয়ে বলল, ইচ্ছে মনি, তোমার বিয়ে দিব চানাচুর কোম্পানির ছেলের সাথে। ইচ্ছে লজ্জা পাওয়ার ভাব করে বলল, আত্মা। ইচ্ছের কথা শুনে সবাই শব্দ করে হেসে উঠল। এরই মধ্যে দুয়াজে কখন চলে গেছে কেউ খেয়ালই করেনি। ইচ্ছে আর প্রত্যয়ের আবার ভাব হয়ে গেছে। তাই ইচ্ছে দুয়ার কাছে না গিয়ে প্রত্যয়ের কাছে থেকে গেল। রনিত অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে কেবল বসলো। পলক রনিতের পাশে বসে অন্যদিকে তাকিয়ে বলল, সবাই বলেছে আমাদের বাচ্চা নিয়ে নিতে। রনিত শান্তভাবে পলককে বলল, এখন বাচ্চা চিন্তা করা যাবে না, আর সবাই বললেই যে নিতে হবে এমন তো না। পলক রেগে উঠে দাঁড়িয়ে বলল, যে কেউ এসে বাচ্চার জন্য আমাকে খোঁচায়, এসব আমার অসহ্য লাগে। রনিত উঠে পলককে ওর পাশে বসিয়ে সুন্দরভাবে বলল, তোমার অল্প বয়স, অপরিপক্ক বয়সে বিয়ের কুফল টের পেয়েছ, তার উপরে এখন বাচ্চা নিলে তোমার জন্য রিস্ক হয়ে যাবে। পলক জেদ করে বলল, না, আমি কিছু জানি না, আমি এবার বাচ্চা নিয়ে সবার মুখ বন্ধ করব। পলক কথাটা বলে রুম থেকে বেরিয়ে গেল। আজকে এক পাড়াতো দাদি এসে পলককে বলেছেন। পলকে এসব কথা শুনতে খুব বিরক্ত লাগে। এই জন্য মানুষের মুখ বন্ধ করার জন্য পলক রনিতকে বাচ্চার কথা বলল। কিন্তু যত যাই হোক, রনিত দ্বিতীয়বার ভুল করবে না, কারণ ওর যা শিক্ষা পাওয়ার প্রথম অঘটনে সে পেয়ে গেছে। দ্বিতীয় ভুল করে রনিত পলককে হারাতে পারবে না। এখন পলক রাগ করেছে, কিন্তু পরে ঠান্ডা মাথায় বুঝালে সে নিশ্চয়ই বুঝবে। অন্যের খোঁজা মারা কথা থেকে বাঁচতে অনেক মেয়ে রাগের বশে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। তাদের জীবনে এই রিস্কের কথা দুবার ভাবে না। ঠান্ডা মাথায় একবারও চিন্তা করে না জীবন গেলে তার যাবে, অন্য কারো আসবে যাবে না। তাই চোরের ভয়ে কলাপাতায় ভাত খাওয়ার কোনো মানেই হয় না। রাত 8টার থেকে প্রত্যয় তুয়ার রুমের দরজায় নক করলো। নক করে বলল, তুয়া, আমি তোমার সঙ্গে 5 মিনিট কথা বলতে চাই। প্রত্যয় সচরাচর রাগ বাড়িয়ে কারো বাসায় ঢুকে না, হয়তো জরুরি কিছুর জন্য এসেছে। তাই তুয়া দরজা খুলে দিল। প্রত্যয় তুয়ার রুমে প্রবেশ করে চারপাশে চোখ বুলিয়ে বেরিয়ে বসলো। তুয়া এখনও রুমের দরজার কাছে দাঁড়িয়ে আছে। সকালের পর থেকে তুয়া একবারও বের হয়নি, খায়ও নি, কারো ডাকে সাড়াও দেয়নি। প্রত্যয় ডাকেই দরজা খুলল। প্রত্যয় তুয়াকে বলল, আমার সামনে এসে বসো। তুয়া প্রত্যয় থেকে দূরত্ব বজায় রেখে বসলো। প্রত্যয় শান্তভাবে বলল, তোমার সঙ্গে কিছু কথা বলতে এসেছি, তুমি কি আমার কথাগুলো শুনবে? আমি আদেশ উপদেশ ভাষণ কোনোটাই দিতে আসিনি। তুয়া প্রত্যয়ের দিকে না তাকিয়ে বলল, বলুন। প্রত্যয় মুচকে এসে বলল, অপরাধীর মতো মাথা নিচু করে আছো কেন? চোখ তুলে তাকিয়ে আমার সঙ্গে কথা বলো। তুয়া মাথা নিচু করে
একইভাবে বসে রইল। প্রত্যয় বলল, তুমি একজন ধর্ষিতা তাই না? তুয়া অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। তবু ওর বেহায়া চোখের পানি গাল বেয়ে গড়িয়ে পড়ল। প্রত্যয় ওর ক্ষতটা নতুন করে খোঁজাতে এসেছে জানলে সে কিছুতেই দরজা খুলতো না। প্রত্যয় তুয়াকে আবারও বলল, তুয়া, তোমার শরীরটা অপবিত্র, নোংরা হয়ে তুমি কলুষিত হয়ে গেছো। তুমি বেঁচে থেকে কি করবে? তার চেয়ে তুমি মরে যাও। তুমি মরতে চাইলে আমি নিজে তোমাকে সাহায্য করব। তুমি ধর্ষিতা, ধর্ষণ হওয়ার পর ধর্ষিতাদের বাঁচার কোনো অধিকার থাকে না। তুয়া অবাক হয়ে প্রত্যয়ের দিকে তাকিয়ে আছে। প্রত্যয় তুয়াকে কথাগুলো বলতে বলতে উঠে তুয়ার একটা ওড়না এনে পাশ বাঁধিয়ে তুয়ার হাতে ধরিয়ে দিল। প্রত্যয় ওর পকেট থেকে ছোট্ট একটা বিষের বোতল বের করে তুয়াকে দিল। রুমের বাইরে গিয়ে সিরিঞ্জে কিছু এনে তুয়ার সামনে রেখে বলল, কিভাবে মরতে চাও চুজ করো। তুরাক সহ তুয়ার আব্বু আম্মু এসে রুমে দাঁড়ালো। প্রত্যয় তুয়ার পাশে বসে বলল, নাও, এবার তুমি সুইসাইড করো। আমরা দাঁড়িয়ে শুধু দেখব। কথা দিচ্ছি আমরা কেউ তোমাকে বাধা দিব না। তবে তুমি এখন না সুইসাইড করলে আর কোনোদিনও সুইসাইড করতে পারবে না। এটাই তোমার ফার্স্ট অ্যান্ড লাস্ট চান্স। নাও নাও, দ্রুত সুইসাইড করো। আমার আবার একটু পরে ওটিতে ঢুকতে হবে। আজকে ধর্ষিতা তুয়াকে দাফন করে তারপরেই না হয় ওটিতে ঢুকবো। একটু পরে প্রত্যয়ের আব্বু আম্মু আর চাঁদ এসে রুমে উপস্থিত হলো। তুয়া ওনার ফাঁসটা ছুঁড়ে ফেলে শব্দ করে কেঁদে উঠল। তুয়ার আম্মু তুয়াকে ধরতে গেলেই প্রত্যয় ওনাকে আটকে দিল। প্রত্যয় তুয়ার হাতে বিষের বোতল তুলে দিয়ে বলল, এটা খাও, আমি গ্যারান্টি দিচ্ছি এটা খেলে তুমি শিওর মরবে। তুয়া বিষের বোতলটা ছুঁড়ে ফেলে কেঁদে বলল, না আমি মরবো না, মরবো না আমি। প্রত্যয় এবার সিরিঞ্জটা তুলে তুয়ার হাতে পুশ করতে গেল। তুয়া প্রত্যয়ের থেকে দুবার পিছিয়ে উচ্চ শব্দে কেঁদে বলল, না আমি সুইসাইড করব না, আমি বাঁচতে চাই, বাঁচতে চাই। প্রত্যয়ের হাতে সিরিঞ্জটা রেখে তুয়ার কাছে গিয়ে শান্ত কণ্ঠে বলল, তাহলে বাঁচার মতো বাঁচো। ঘর কোনো হয়ে নিজেকে কষ্ট দিয়ে গুটিয়ে নেওয়াকে বেঁচে থাকা বলে না। তুয়া কাঁদতে কাঁদতে প্রত্যয়ের পায়ের কাছে বসে পড়ল। সবাই একে একে এই রুম থেকে চলে গেল। প্রত্যয় তুয়ার কাছে হাঁটু গেড়ে বসে বলল, তুমি বলেছিলে একজন ধর্ষিতাকে সান্ত্বনার বাণী দেওয়া যায়, কটু কথা বলা যায়, গালমন্দ করা যায়। আজ আমি বলছি তাকে ভালোবেসে আপনও করা যায়। আমি এখন তোমাকে আমার ঘরের ঘরণী করার দাবি নিয়ে এসেছি। তুমি কি আমাকে সেই সুযোগটুকু দিবে? তুয়া প্রত্যয়ের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছে। প্রত্যয়ের চোখ বলছে সে মোটেও মজা করছে না। তুয়া মাথা নিচু করে কাঁদতে থাকলো। প্রত্যয় তুয়াকে আটকালো না, বরং প্রাণ খুলেই কাঁদতে দিল। প্রত্যয় আবারও বলল, তুমি আমাকে বলেছিলে ধর্ষিতাকে দয়া করা গেলেও বউ করা যায় না। আজকে দয়া নয় বরং ভালোবেসে বউ করে নিতে এসেছি। তুয়া কাঁদতে কাঁদতে বলল, পরে আপনার আফসোস হলে? প্রত্যয় আলতো করে তুয়ার চোখের পানি মুছে দিয়ে বলল, শরীরের আত্মাকে ছুঁড়ে ফেলে কেউ কখনো বাঁচতে পারে? তুমিই বলো। তুয়া মুখ ফিরিয়ে অন্যদিকে তাকালো। প্রত্যয় মুচকে এসে বলল, চলো তাহলে আমার সামনে সুইসাইড করবে। তুয়া প্রত্যয়কে মৃদু ধাক্কা দিয়ে বলল, না আমি সুইসাইড করব না। আমি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? প্রত্যয় মাথা নাড়িয়ে বলল, হুম, আমি শুনতে পাচ্ছি না। তুমি তো ভীতু, তাই ওয়াদা করেও বলছো না। তাহলে আমি কেন তোমার কথা বিশ্বাস করব? প্রত্যয়ের কথা শুনে তুয়া কান্নারত সুরে বলল, আমি সত্যিই সুইসাইড করব না। আমাকে আপনার বিশ্বাস হচ্ছে না তো? আচ্ছা আমি ওয়াদা করেই বলছি আমি সুইসাইড করব না। প্রত্যয় তুয়ার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে জোর দিয়ে আবারও বলল, এবার বিশ্বাস হলো। তুমি সুইসাইডের কথা ভুলেও মাথাতে আনবে না। তুমি বাঁচবে, আমার জন্য তোমাকে বাঁচতে হবে। তুয়া কাঁদতেই থাকলো। কিছুতেই ও চোখের অশ্রুধারা থামাতেই পারছে না। তুয়ার এই কান্না হচ্ছে অপ্রত্যাশিত কিছু পাওয়ার কান্না। দুমড়ে মুছে শেষ হয়েও নতুন উদ্যমে এক টুকরো ভরসা নিয়ে বাঁচার প্রবল ইচ্ছে পোষণের কান্না। মানুষ শুধু কষ্টেই কাঁদে না, কাঁদে তো চরম খুশিতেও। মানুষের হৃদয়টাকে যখন অপ্রত্যাশিত কিছু আকাঙ্ক্ষা এসে ছুঁয়ে দেয়, তখনই একজন মানুষ সুখে দুঃখে আপ্লুত হয়ে দু নয়নে অশ্রু ঝরায়। তোয়াকে কাঁদতে দেখে প্রত্যয় মুচকে এসে অন্যদিকে তাকিয়ে বলল, তোমার কি আরো কাঁদতে ইচ্ছে করছে? তুয়া বোকার মতো মাথা নাড়ল, অর্থাৎ সে আরো কাঁদবে। তুয়ার হ্যাঁসূচক মাথা নাড়ানো দেখে প্রত্যয় মুচকে এসে বলল, আমার বুকটা তোমার জন্য উন্মুক্ত। তুমি চাইলে আমার বুকে মুখ লুকিয়ে কাঁদতে পারো। প্রত্যয় কথাটা বলতে তুয়া প্রত্যয়ের বুকে মুখ লুকিয়ে নিল। তুয়া চাচ্ছিল এখন কোথাও মুখ লুকিয়ে মন ভরে কাঁদতে। চোখের পানির সঙ্গে ওর কষ্টের যাত্রাপথ
এখানেই সমাপ্ত করতে। তুয়া প্রত্যয়ের বুকে মুখ ঢুকিয়ে আগের তুলনায় দ্বিগুণ শব্দে কাঁদতে লাগলো। প্রত্যয় তুয়াকে ওর বাহু ধরে আবদ্ধ করলো না, বরং তুয়া নিজেই প্রত্যয়ের শার্ট খামচে ধরে প্রত্যয়কে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে থাকলো। প্রত্যয়ের মুখ তখন তৃপ্তির হাসি ফুটে উঠল। ড্রয়িং রুমের সবাই চিন্তিত হয়ে বসে আছেন। তুয়া দিন দিন ভেঙে পড়ছে। সে ঠিকমতো খায় না, কথা বলে না, রাত হলে শব্দ করে কেঁদে ওঠে, পাগলামি করে। মেয়েরা তো কষ্ট ওনারা সহ্যও করতে পারেন না। তুয়ার আম্মু প্রত্যয়ের আম্মুকে কাঁদতে কাঁদতে এসব কথা জানায়। প্রত্যয় নিজেও এসব শুনে তুয়ার বাসায় আসে আর তুয়াকে সুইসাইডের পথ দেখায়। আমাদের মস্তিষ্কে একবার সুইসাইডের কথা ঢুকে গেলেই সেই চিন্তা মাথাতে বারবার ঘুরপাক খায়। তখন মনে হয় সুইসাইডই সব সমস্যার একমাত্র সমাধান। নিজে থেকে এই চিন্তা মস্তিষ্ক থেকে না সরালে মানুষ এই পদক্ষেপেই গ্রহণ করে। প্রত্যয় টেকনিক ব্যবহার করে তুয়াকে এমনভাবে কাবু করলো, নিজে একা থাকাকালীন সুইসাইড করলেও কারোর সামনে করা যায় না। বাবা মা ভাইয়ের ছলছল চোখের দিকে তাকিয়ে তো নয়। তুয়া যখন বললো সে সুইসাইড করবে না, তখন প্রত্যয় তুয়াকে ওয়াদাবদ্ধ করে নিল। একটু পরে প্রত্যয়ের ফোনের রিংটোন বেজে উঠল। তুয়াকে না সরিয়ে প্রত্যয়ের জামিনের কলটা দেখেই রিসিভ করলো। জামিন বলল, স্যার আপনাকে দ্রুত হসপিটালে আসতে হবে, ইমার্জেন্সি হার্টের পেশেন্ট এসেছে, খুব গুরুতর অবস্থা। প্রত্যয় তুয়ার দিকে একবার তাকিয়ে বলল, তুমি ডক্টর সোহেলকে বলো প্রাথমিক চিকিৎসা শুরু করতে, আমি এক্ষুনি আসছি। জি স্যার। তুয়া প্রত্যয়ের কথা শুনে কান্না বন্ধ করে সোজা হয়ে দাঁড়ালো। প্রত্যয় বলল, এখন আমার যেতে হবে। তুয়া মাথা নাড়িয়ে যাওয়ার সম্মতি জানালো। প্রত্যয় তুয়ার চোখের পানি মুছে দিয়ে বলল, একদম কাঁদবে না, এখন লক্ষ্মী মেয়ে হয়ে খেয়ে সময় মতো ঘুমিয়ে পড়বে, মনে থাকবে। তুয়া মাথা নাড়ালো। প্রত্যয় হেসে দ্রুত পায়ে বেরিয়ে গেল। প্রত্যয় ড্রয়িং রুমে বসে থাকা সবাইকে বলল, আপনারা চিন্তা করবেন না, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আম্মু, আমি এখন হসপিটালে যাচ্ছি, আমার ফিরতে অনেক রাত হবে। আব্বু কিছু তো খেয়ে যা। সময় নেই আম্মু। কথাটি বলে প্রত্যয় আর দাঁড়ালো না। সে লিফটের অপেক্ষা না করে দৌড়ে সিঁড়ি দিয়ে নামলো। ইচ্ছে হতে দরজার সামনে বসে খরগোশ নিয়ে খেয়েছিল। ইচ্ছের বাবা ইচ্ছেকে সাদা ধবধবে একটা খরগোশের বাচ্চা এনে দিয়েছে। ইচ্ছে প্রত্যয়কে দেখে দাঁত বের করে হেসে বলল, পুত্তু দেখো আমার খরগোশ কত সুইট ফুল। প্রত্যয় একবার তাকিয়ে দ্রুত পায়ে যেতে যেতে বলল, খুব সুন্দর ইচ্ছে মনি। ইচ্ছে ভ্রুকুচকে কোমরে হাত রেখে বলল, তুমি একটা পচা মানুষ। প্রত্যয় ইচ্ছের কথাটা শুনলই না। সে গাড়িতে উঠে দ্রুত ড্রাইভ করে চলে গেল। প্রত্যয় একজন দায়িত্ববান ডাক্তার। আল্লাহর রহমতে সে মানুষের সেবা করার সুযোগ পেয়েছে। প্রত্যয় কখনোই চায় না তার পার্সোনাল লাইফের জন্য কারো প্রাণ নাশ হোক। প্রত্যয়েরও ইচ্ছে করছিল তুয়াকে ওর বুকে আবদ্ধ করে রাখতে, কিন্তু সে যে পেশাতে আছে, সে চাইলেও দায়িত্ব এড়াতে পারবে না। তার বিবেক থেকে দায়িত্ব এড়াতেও দিবে না। রনিতের উপর রাগ করে পলক অন্যদিকে ঘুরে শুয়ে আছে। রনিত পলককে এক টানে ওর দিকে ঘুরিয়ে বলল, আচ্ছা আমরা বাচ্চা নিব, তবে একটা শর্ত আছে। পলক ভ্রুকুচকে বলল, কি শর্ত? রনিত এক হাতে ভর দিয়ে শুয়ে বলল, তুমি নিজে মেয়ে খুঁজে আমাকে আরেকটা বিয়ে দিলে আমরা বাচ্চা নিব। কেন? আমি তোমাকে বিয়ে দেবো কেন? কারণ বাচ্চা নিলে তুমি মারাও যেতে পারো, বউ ছাড়া তো আর একা থাকা যায় না, তাই না? তখন তো আমাকে আরেকটা বিয়ে করতেই হবে। তুমি যখন থাকবে না তখন ওই বউকে বুকে জড়িয়ে ঘুমাবো, আদর করব, তাকে ভালোবাসবো। তাই বলছি মরার আগে তুমি এইসব দেখে যাও আর বাচ্চা নিয়ে যাও। পলক ছলছল চোখে রনিতের দিকে তাকিয়ে আছে। রনিত স্বাভাবিকভাবে পলকের দিকে তাকালো। পলক ফুপে ফুপে কেঁদে রেখে বলল, তোর কয়টা লাগে? রনিত চোখ বড় বড় করে তাকিয়ে বলল, ই আল্লাহ, চি চি, স্বামীকে কেউ তুই বলে? অন্য মেয়েকে নিয়ে ঘুমানোর এতই শখ তোর? বিয়ে করালে ঘুমাও, আদর কর। রনিত পুরো কথা বলতেই পারেনি। তার আগে পলক রনিতের ঠোঁট কামড়ে ধরেছে। এতটাই জোরে কামড়ে ধরেছে যে রক্ত বেরিয়ে গেছে। রনিত পলককে জোর করে ছাড়িয়ে হাত দিয়ে ওর ঠোঁট চেপে ধরল। গল গল করে ঠোঁট থেকে রক্ত বের হচ্ছে। পলকের ঠোঁটেও রক্ত লেগে আছে। তবুও পলকের চোখে বিন্দুমাত্র অনুশোচনা নেই। সে যেন এতটুকুতেই সন্তুষ্ট নয়। পলক রক্তমাখা ঠোঁটে হেসে বলল, আর বিয়ে করবা?
রনিত কোন দৃষ্টিতে তাকিয়ে বলল, না, আমার বিয়ের শখ মিটে গেছে। পলকের ঠোঁটে পাকা হাসি ফুটল। মেয়ে জাতি বড়ই অদ্ভুত। এরা বাবা আর স্বামীর ভাব কোনো পরিস্থিতিতেই কাউকে দিতে চায় না। এ দুটোই মেয়েদের নিজস্ব সম্পদ। বিয়ের পর স্বামী নামক মানুষটার মুখে অন্য মেয়ের কথা শুনতেও মেয়েরা বড্ড নারাজ। রনিত পলককে সোজাভাবে বুঝালেও বুঝতো না, তাই সে একটু বাঁকাভাবে বুঝাতে চাইছিল, যাতে পলক একটু হার্ট হলেও রনিতের কথাটা সহজেই ধরতে পারে। কিন্তু পলক তো বুঝলই না, বরং উল্টো রনিতের উপরেই হামলা করলো। সে ভাবলো না রনিত তাকে ভালোবাসে বলেই তার লাইফ রিস্কে ফেলতে চাচ্ছে না। রনিত পলকের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, নারী জাতি তোমরা বড়ই অদ্ভুত। নিজের লাইফ রিস্কের কথা একবারও ভাবছো না, কিন্তু স্বামীর বাক সারার কথা ভুলও কল্পনা টানো না। প্রিয়ম বাসায় ফিরে ফ্রেশ হয়ে কেবল বসলো। চাঁদ প্রিয়মের দরজার আড়াল থেকে বলল, আসবো? প্রিয়ম গম্ভীর গলায় বলল, আর এক পা বাড়ালে এক কানে মেরে আরেক কান গরম করে দিব। এবার থাপ্পড় খেতে চাইলে আয়। চাঁদ ঝুঁকতে গিয়েও দাঁড়িয়ে গেল। সে প্রিয়মের সামনে গেলেই প্রিয় মুখে থাপ্পড় মারে। সবার সামনে তুমি করে বলো, সবার আড়ালে তুই করে কথা বলে। এক কথায় সে চাঁদকে সহ্যই করতে পারে না। প্রিয়মের কথা শুনে চাঁদ কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমার সাথে এমন ব্যবহার করছো কেন? খুশির ঠেলায় কোনো কাজ পাচ্ছি না তাই। প্রিয়মের কড়া কথা শুনে চাঁদ কাঁদতে কাঁদতে ওর রুমে চলে গেল। প্রিয়ম চাঁদের মুখ দেখতেও নারাজ। চাঁদ এত চেষ্টা করেও প্রিয়মকে স্বাভাবিক করতে পারছে না। প্রত্যেকের জন্য প্রিয়ম চাঁদকে বাসা থেকে বের করে দিতেও পারছে না। চাঁদও কম চালাক নয়, সেও কেঁদে কেঁদে প্রত্যেকের সাপোর্টার হিসেবে পাশে রেখেছে। এটাই হচ্ছে প্রিয়মের রাগের আরেকটা কারণ। প্রিয়ম এত বলেও চাঁদকে ওর বাসায় পাঠাতে পারছে না। চাঁদ জেদ করে এখানে পড়ে আছে, আর প্রিয়মের জেদ সে চাঁদকে বউ হিসেবে মানে না, আর মানবেও না। তুয়া রাতের আকাশের দিকে তাকিয়ে চুপ করে বসে আছে। তুরাক দরজা অব্দি এসে তুয়াকে দেখে চলে গেল। তুয়াকে একা থাকতে দিয়ে নিজের করা প্রশ্নের উত্তর নিজেকেই খুঁজতে দিল। অন্য কেউ এসে কখনো কারো জীবনের সমীকরণ মেলাতে সক্ষম হয় না। নিজের জীবনের সমীকরণ নিজেকেই মেলাতে হয়, সেটা যতই কঠিন অথবা অসম্ভব হয়ে উঠুক না কেন। আজকে আকাশে চাঁদ তারা কোনোটাই নেই। শূন্য আকাশটা মেঘে ঢেকে আছে। চারদিক শুনশান নীরবতায় ছেয়ে গেছে। এই গভীর রাতে সুখী মানুষগুলো সুখের নিদ্রায় মগ্ন হয়ে আছে, আর রাত জাগা পাখিগুলো রাত পাহারা দিচ্ছে। তো আকাশের দিকে তাকিয়ে বলো, আল্লাহ, আমি ওকে পবিত্রভাবে তোমার কাছে চেয়েছিলাম। আমাকে যখন দিলেই তাহলে ধর্ষিতার কালিমা লাগিয়ে দিলে কেন? তো আর পছন্দের ডায়েরিটা বের করেছে। নীল রঙের ডায়েরিটা দেখতে বেশ সুন্দর। এখানে তেমন কিছু লেখা নেই। এটাতে গত 2 সপ্তাহের আগে তোয়ার ডায়েরি কিনেছিল। তবে তোয়া এই ডায়েরিটা সব সময় লুকিয়ে রাখে, কারণ ডায়েরির প্রত্যেকটা পাতায় বিশেষ কাউকে নিয়ে লেখা আছে। তোয়া ডায়েরির প্রথম পৃষ্ঠায় হাত বুলালো। সেখানে যত্ন করে লেখা প্রথম পৃষ্ঠা, তোমার হাসি দিয়ে আমাকে ঘায়েল করতেই হতো, না করলে বুঝি খুব মন্দ কিছু ঘটতো। দ্বিতীয় পৃষ্ঠা, মুগ্ধতা থেকে কবে ঘটবে পূর্ণতা। তৃতীয় পৃষ্ঠা, ইস, এভাবে তাকিও না, তোমার ঘায়েল করার চাহনিতে লজ্জায় আমার মরে যেতে ইচ্ছে করে। চতুর্থ পৃষ্ঠা, এই দুষ্টু, আমাকে এতটা বেতাল করে তবেই বুঝি শান্তি পেলে। পঞ্চম পৃষ্ঠা, কবে তুমি নাম ধরে ডাকবে, কবে তুমি হাতে হাত রাখবে। ষষ্ঠ পৃষ্ঠা, এত ভদ্র হওয়া মোটেও ভালো নয় স্যার, একটু একটু অভদ্র হবেন, তবে শুধু আমার কাছে। কি মনে থাকবে তো? সপ্তম পৃষ্ঠা, কবে শেষ হবে অপেক্ষার প্রহর, কবে আসবে তুমি, বাসবে ভালো, বলবে ভালোবাসি। নবম পৃষ্ঠা, আমি এখন ধর্ষিতা কালিমায় অভিশপ্ত ডক্টর সাহেব, তোমার আমার যাত্রাপথ এখানেই সমাপ্ত। পরের পৃষ্ঠাগুলোতে আর কিছু নেই। তুয়ার এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল নবম পৃষ্ঠার লেখাটার উপর। তুয়া ভেবেছিল ওর ভালোবাসার প্রকাশ আর ঘটবে না। ধর্ষিতাকে মানুষ বলেই তো গণ্য করা হয় না, আর ভালোবাসার দাম আর কে দিবে। তুয়া ভেবেই নিয়েছিল সে প্রত্যয়কে হারিয়ে ফেলেছে, কিন্তু ভাগ্য প্রত্যয়কে তুয়ার কাছে এনে দিল। হয়তো এটাই তুয়ার মোনাজাতে প্রত্যয়কে শুদ্ধ মনে পবিত্রভাবে চাওয়ার ফল। পরের দিন ভোরে প্রত্যয় বাসায় ফিরল। একজন পেশেন্টের জন্য সারা রাত জেগেছিল। প্রত্যয়ের আব্বু নামাজ পড়ার জন্য উঠে প্রত্যয়কে দেখে বললেন, আব্বু, আজকাল তোর খুব ধকল যাচ্ছে, এভাবে চললে তো
তুই অসুস্থ হয়ে পড়বি। প্রত্যয় মুচকে এসে বলল। আমি ঠিক আছি আম্মু। প্রত্যয়ের আম্মু আর কথা বাড়লেন না, উনি চলে গেলেন। প্রত্যয় ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। ডাক্তারি পড়ার প্রথম ধাপ থেকেই রাত জায়গাটা ওর অভ্যাসে পরিণত হয়েছে। আর কথাতেই আছে, মানুষ অভ্যাসের দাস। তাই এখন প্রত্যয়ের খুব একটা সমস্যা হয় না। প্রত্যয় একটু পরে চোখ খুলে বুকের বাঁ পাশটায় হাত রাখলো। কালকে যেখানটায় তোয়া মুখ লুকিয়ে কেঁদেছিল, কালকের কথা ভেবেই প্রত্যয় মুচকে এসে আবার ওর চোখ দুটো বন্ধ করে নিল। আমাকে ভালোবাসলে কি তোর হৃদয়টা পচে যাবে? চাঁদ কথাটা বলেই অঝরে কাঁদতে লাগলো। কালকে রাতে চাঁদ জোর করে প্রিয়মকে জড়িয়ে ধরেছিল, কিন্তু ফলস্বরূপ প্রিয়মকে 4টা থাপ্পড় মেরে রুম থেকে বের করে দিয়েছে। চাঁদ এত আকুতি করেও প্রিয়মের মন গলাতে সক্ষম হয়নি। শক্ত প্রৌশালী হাতের থাপ্পড় খেয়ে যাতে জ্বর চলে এসেছে। সে যতই কষ্ট পাক তবু থামবে না। সে প্রিয়মের থেকে ভালোবাসা আদায় করে তবেই ছাড়বে। চাঁদ তো প্রিয়মকে পাগলের মতো ভালোবাসে, তাহলে প্রিয়ম কেন ওকে ভালোবাসবে না? চাঁদ বালিশ আঁকড়ে ধরে কেঁদে কেঁদে বলল, তোমার অনিচ্ছা থাকা সত্ত্বেও তোমাকে বিয়ে করে আমার বিন্দু মাত্র আফসোস নেই। আজ আমাকে কষ্ট দিচ্ছ, দাও, কালকে না হয় ভালোবেসে পুষিয়ে দিও। চাঁদ এসব মন করা কথা বলে নিজেকে সান্ত্বনা দিলেই ওর মনে ভয় সে বাসা বেঁধেছে। আর ভয়টা হলো প্রিয়মকে চিরতরে হারানোর ভয়। চাঁদও বুঝে গিয়েছে প্রিয়ম মারাত্মক জেদি ছেলে, ওকে বসে আনা মোটেও সহজ হবে না, কিন্তু সেও হাল ছাড়বে না। প্রিয়মের ভালোবাসা পেতে কষ্টকে সঙ্গী করে সে লড়ে যাবে, তবু এত সহজে সে প্রিয়মকে কিছুতেই হারাতে দিবে না। প্রিয়মের প্রতি চাঁদের ভালোবাসাটা হলো কাঁটাযুক্ত গোলাপের মতো, আর এখানে চাঁদও 1000বার কাঁটার খোঁচায় রক্তাক্ত হতে প্রস্তুত। তবু প্রিয়মকে এক চুল পরিমাণ ছাড়তেও সে রাজি নয়। আজকে শুক্রবার, এজন্য রনিত এখনো ঘুম থেকে ওঠেনি। পলক এই নিয়ে 4 বার রনিতকে ডেকে গেল, কিন্তু রনিত উঠছি আর একটু এসব বলে আবার ঘুমিয়ে পড়ছে। ওইদিকে রনিতের মা পলককে বলছেন। পলক রনিতকে ডেকে বাজারে যেতে বলল। পলক আবারও রুমে গিয়ে তাদের দাঁত চেপে বলল, এই এই রূপ উঠছেন না কেন আপনি? মা আপনাকে বাজারে যেতে বলছেন, কি হলো, উঠুন। রনিত পাশটাকে মুখে জড়িয়ে বলল, তুমি যাও, আমি আসছি। বেশ কিছুক্ষণ পর রনিতকে বাজারে যেতে না দেখে রনিতের মা পলককে বলল, কেমন মেয়ে তুমি যে স্বামীকে ঢেকে তুলতে পারছো না? এত ভিলেও গলার জোর বাড়ে না। পলক মাথা নিচু করে নিল। সে কারো মুখে মুখে তর্ক করতে পারে না। রনিতের মা নিজের ছেলের দোষ দেখল না, পরের মেয়েকে ছেড়ে চলে গেলেন। পলক সয়া সসের বোতলটা নিয়ে রুমে ঢুকে রনিতের বুকের উপর বসলো। রনিত এখনো বেঘরে ঘুমাচ্ছে। পলক শক্ত করে রনিতের নাকটা চেপে ধরল। নাক চেপে ধরাই রনিত হাঁ করার সঙ্গে সঙ্গে পলক রনিতের মুখে সয়া সস ঢেলে দিল। এমন ঘটনায় রনিত মুখ ভর্তি সস নিয়ে হতভম্ব হয়ে চোখ করে তাকালো। পলক রাগে হনহন করতে করতে স্থান ত্যাগ করল। রনিত দ্রুত উঠে ওয়াশরুমে গিয়ে বমি করতে লাগলো। সকালবেলা সসের গন্ধে ওর বমিও হয়ে গেল। বেশ কিছুক্ষণ পর রনিত ওয়াশরুম থেকে বের হয়ে বলল, এই মেয়ে মানুষ যে কি দিয়ে তৈরি করে আল্লাহ মাবুদ জানে। আর আমার রেস্ট করার দিনই মেহমানদের আসতে হবে, উফ অসহ্য লাগে। ইচ্ছে তুয়াদের বাসার সোফায় বসে চাঁচর খাচ্ছে। তুয়া ইচ্ছে পুতুলকে শাড়ি পরিয়ে দিচ্ছে। তোরাকে সে ইচ্ছের পাশে বসে বলল, ইচ্ছে পাখি, তুমি একটা কথা শুনেছ? ইচ্ছে মুখ ভর্তি চাঁচর নিয়ে বলল, কি কথা? তোরা আর চোখে তুয়ার দিকে তাকিয়ে বলল, তুমি কালকে সারা রাত কেঁদেছ। ইচ্ছে তুয়ার দিকে একবার তাকিয়ে তোরাকে বলল, কাঁদছিল কেন? তোরা দাঁত বের করে হিসি পড়ল। প্রত্যয়কে বিয়ে করার জন্য। তোর হাতে পুতুলটা রেখে তোরাকে দৌড়ানি দিল। তুরাক দরজা খুলে সিঁড়ির কাছে গিয়ে বলল, টুপা, আমাকে মারলে আমি সব কথা প্রত্যয়কে বলে দেব। তোরা রেগে তোরাগের দিকে তাকিয়ে আছে। তখনই প্রিয়মকে বের হতে দেখে ইচ্ছে দৌড়ে গিয়ে বলল, পিয়ম পিয়ম, কালকে তো আপু এত এত কেঁদেছিল। প্রিয়ম ইচ্ছের সামনে হাঁটু গিরে বসে বলল, কেন? ইচ্ছেও তোরাগের মতো দাঁত বের করে হেসে বলল, প্রত্যয়কে বিয়ে করার জন্য। তোয়া উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে। তুরাক পেটে হাত দিয়ে এখনো হো হো করে হাসছে। ইচ্ছেও খিলখিল করে হাসছে। প্রিয়ম উচ্চ শব্দে প্রত্যয়কে ভাইয়া ভাইয়া করে ডাকলো। প্রত্যয় কেবল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মুখ মুছছিল। প্রিয়মের ডাক শুনে প্রত্যয় টাওয়াল গলায়
ঝুলিয়ে প্রিয়মের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ল। প্রিয়ম কিছু বলবে? প্রিয়ম বলল, কালকে সারা রাত তুয়া কেঁদেছিল। প্রত্যয় তুয়াকে উল্টো ঘুরে দাঁড়িয়ে থাকতে দেখলো। ততক্ষণে দুই পরিবারের সবাই উপস্থিত হয়ে গেছে। প্রত্যয় প্রিয়মের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলল, কাঁদছিল কেন? প্রিয়ম তুরাগার ইচ্ছের মতো দাঁত বের করে হেসে বলল, তোমাকে বিয়ে করার জন্য। প্রিয়মের কথা শুনে প্রত্যয় বাদে সবাই শব্দ করে হেসে উঠল। প্রত্যয় শব্দ করে না হাসলেও ওর মুখেও মুচকি হাসি। এদের কথা শুনে তুয়াদের দৌড়ে পালাবে সেই সুযোগটুকু ওর নেই। ওর আব্বু আম্মু ওদের দরজার সামনে দাঁড়িয়ে আছে। প্রত্যয় মুচকি এসে বলল, এ তো আমার সৌভাগ্য। তুয়া তাড়লো না, মাথা নিচু করে ওর আব্বু আম্মুকে সরিয়ে দৌড়ে চলে গেল। প্রত্যয় হাসতে হাসতে রুমে ঢুকে গেল। প্রত্যয়ের আম্মু হাসতে হাসতে বলল, প্রিয়, এই খবরকে ভাইরাল করলো। প্রিয়ম আঙ্গুল দিয়ে ইচ্ছেকে দেখিয়ে দিল। ইচ্ছে তুরাকে দেখাতে যাবে, তখন দেখে তুরাক ওখানে নাই। ইচ্ছে বলল, আমাকে তুলাক চান পাখি বলেছে। তুয়ার আব্বু হাসতে হাসতে বলল, আজকে তুরাগ আর ইচ্ছের খবর আছে। আজকে শুক্রবার, তাই প্রত্যয় 2 ঘন্টার জন্য ওর সার্জারি পেশেন্টে দেখতে গেল। প্রত্যয় হসপিটাল থেকে ফিরে শাওয়ার নিয়ে নামাজের জন্য রেডি হলো। শুক্রবারের অন্যতম মুহূর্ত হলো যখন বাসার সব ছেলেরা একসঙ্গে নামাজের জন্য বের হয়। প্রত্যয়ের আব্বু সহ ওরা 2 ভাই বের হওয়ার সময় দেখলো তুয়ার আব্বু দাঁড়িয়ে আছেন। তুয়ার আব্বু বললেন, ভাই দাঁড়িয়ে আছেন যে? তুরাগের জন্য ওই যে ভাই বোন মারামারি শুরু করছে। তুরাগ তুয়ার পেছন পেছন ঘুরছে পাঞ্জাবির বোতাম লাগিয়ে দেওয়ার জন্য, কিন্তু তুয়া চুপ করে বসে নখ কাটছে, যেন সে কিছুই শুনতেই পাচ্ছে না। তুরাগ করুণ সুরে বলল, মসজিদে জিলাপি দিলে এনে দিব, এবার তো দে বোন আমার। তুয়াতে দরজা খোলা থাকায় সবাই ওদের কাহিনী দেখছে। তুয়া নখ কেটে আঙুলে ফু দিতে যাবে, তখন দেখলো প্রত্যয়রা ওর দিকে তাকিয়ে আছে। তুয়া ভদ্রভাবে উঠে তুরাগের পাঞ্জাবির বোতাম লাগিয়ে দিল। তুরাগ তুয়ার গাল টেনে হেসে প্রত্যয়দের সঙ্গে চলে গেল। তুয়া পর্দার আড়ালে থেকে নিচে তাকালো। 5 জন একসঙ্গে নামাজে যাচ্ছে। প্রত্যয় আর তুয়ার আব্বু সাদা, প্রিয়ম হালকা গোলাপি, তুরাগ মেরুন আর প্রত্যয় আকাশি আর সাদার সংমিশ্রণে পাঞ্জাবি পরেছে। 5 জনের মাথায় শুভ্র চওড়া টুপি। তুয়ার কাছে এই মুহূর্তটা দেখতে বেশ ভালো লাগছে। তুয়া ও ডায়েরিটা বের করে লিখল, এক টুকরো আকাশ সেজে তোমাকে দেখতে বেশ ভালো লাগছে, একদম আমার সুদর্শন শঙ্খ চিলের মতো। কথাটা লিখে তুয়া লজ্জা পেয়ে 2 হাত দিয়ে মুখ ঢেকে নিল। তুই একটা ফেলে দুপুরে একসঙ্গে খেয়ে ঘুমিয়ে গেল। তুয়ার আম্মু তুয়াকে একবার দেখে চলে গেল। প্রত্যয়রা সবাই একসঙ্গে খেতে বসছে। প্রিয়ম চাঁদের সঙ্গে খেতে বসে না, তাই চাঁদ খাবার নিয়ে ড্রয়িং রুমে চলে গেল। প্রিয়ম একটু পরে খেতে আসলো। সবাই খেতে খেতে কিছু নিয়ে আলোচনা করছিল। হঠাৎ চাঁদের অট্টহাসির শব্দে সবাই কথা থামিয়ে ওর দিকে তাকালো। চাঁদ মুভি দেখে হাসতে হাসতে মেয়ের সাথে গড়াগড়ি খাচ্ছে। প্রিয়মের কথা শুনে চাঁদের হাসিটা মলিন হয়ে গেল। আর একটু টু শব্দ আমার কানে আসলে খবর আছে। প্রত্যয় মুচকি এসে বলল, চাঁদ হাসি আটকাবে না, যারা বেশি হাসে তাদের মন ভালো থাকে। চাঁদ হেসে বলল, সত্যি? প্রত্যয় মুচকি এসে বলল, একদম সত্যি। চাঁদ প্রত্যয়ের সাপোর্ট পেয়ে আগে নেই মুভি দেখে হাসতে লাগলো। ওর হাসি দেখে প্রিয়ম বাদে বাকিরাও মিটিমিটি হাসতে লাগলো। প্রিয়ম কোনো রকমে খেয়ে উঠে চলে গেল। প্রত্যয়ের আব্বু বলল, প্রত্যয়, প্রিয়মের সঙ্গে সরাসরি কথা বলো, প্রিয়ম নিশ্চয় তোমার কথা শুনবে। প্রত্যয় পানি খেয়ে গ্লাস রেখে মুচকে এসে বলল, আব্বু ভাই পড়াশোনা না করলে বুঝিয়ে বলা যায়, সিগারেট খেলে বা অন্যায় কাজে লিপ্ত হলে দুটো মেরে শাসন করা যায়, কিন্তু ভাইয়ের জীবনসঙ্গী বাছাইয়ের দায়িত্ব সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। আর অধিকার আছে বলে তো অনধিকার চর্চা করতে পারি না। প্রত্যয়ের কথা শুনে কেউ আর কথা বাড়লেন না। চাঁদও প্রত্যয়ের কথাগুলো শুনল। সবাই নিজের খাওয়া সমাপ্ত করে রুমে চলে গেল। প্রত্যয় রুমে গিয়ে শুয়ে একটা বই পড়তে লাগলো। হঠাৎ দরজার কাছে ছোট ছোট দুটো পা দেখে প্রত্যয় চোখ বন্ধ করে নিল। ইচ্ছে উকি মেরে দেখলেও প্রত্যয় ঘুমাচ্ছে। সে সতর্কতার সাথে রুমে প্রবেশ করে পরখ করলেও প্রত্যয় সত্যি ঘুমাচ্ছে। ইচ্ছে দুষ্ট হেসে প্রত্যয় ঠোঁটে লিপস্টিক দেওয়ার আগে প্রত্যয়ের হাতটা ধরে পড়ল। এগুলো কি দিচ্ছ? ইচ্ছে ভয়ে ঢোক গিলে বলল, তোমাকে বউ সাজাবো, তাই লিপস্টিক দিচ্ছি। প্রত্যয় মুচকি এসে বলল, প্রিয়ম বউ সাজতে পছন্দ করে, ওকে গিয়ে সাজাও। ইচ্ছে চোখ দুটো জল করে উঠে নিমিষে মুখটা মলিন করে বলল, যদি না দেয়?
প্রত্যয় ইচ্ছে কানে কানে কিছু বলল। ইচ্ছে দাঁত বের করে হাসলো। প্রত্যয় ইচ্ছেকে কোলে নিয়ে প্রিয়মের রুমে নক করলো। প্রিয়ম দরজা খুলে প্রত্যয়কে দেখে বলল, ভাইয়া ভেতরে এসো। প্রত্যয় রুমে প্রবেশ করে বলল, প্রিয়ম শুয়ে পড়ো, ইচ্ছে তোমার হার্ট চেক করবে। প্রিয়ম ইচ্ছের দিকে তাকিয়ে হেসে শুয়ে পড়ল। ইচ্ছে প্রিয়মের বুকে হাত রেখে বলল, রুগী মারা গেছে, রুগীকে সুচ দিতে হবে। প্রত্যয় হেসে বলল, তাহলে পেশেন্টের হাত বাঁধতে হবে যাতে নড়াচড়া করতে না পারে। প্রিয়ম শুয়ে শুয়ে দুজনের কাণ্ড দেখছে। ইচ্ছে গিয়ে চাঁদের একটা ওড়না এনে বলল, প্রত্যু হাত বাঁধো। প্রত্যয় প্রিয়মের হাত বেঁধে ইচ্ছেকে প্রিয়মের বুকের উপর বসিয়ে দিল। প্রিয়ম ইচ্ছের হাতে লিপস্টিক দেখে বলল, না ভাইয়া, এটা ঠিক না, আমার হাত খুলে দাও ভাইয়া। প্রত্যয় হাসতে হাসতে বলল, ট্রিটমেন্ট চলছে, কথা বলিও না। ইচ্ছে প্রিয়মের ঠোঁটে লিপস্টিক লাগাতে গেলে প্রিয়ম মাথা নাড়ছে দেখে ইচ্ছে প্রিয়মের গালে থাপ্পড় বসিয়ে বলল, চুপ, একদম চুপ। প্রিয়ম করুণ চোখে ইচ্ছের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, আম্মু আম্মু আমাকে বাঁচাও। ইচ্ছা একটা থাপ্পড় দিয়ে বলল, চুপ চুপ বলছি। প্রত্যয় মিটিমিটি হেসে প্রিয়মকে ফাঁসিয়ে চলে গেল। প্রিয়মের ডাক শুনে ওর আম্মু এসে এসব দেখে হাসতে হাসতে বললেন, ইচ্ছে আর সাজগোজের জিনিস লাগবে। ইচ্ছে দাঁত বের করে হেসে বলল, দাও। প্রিয়মের আম্মু ইচ্ছেকে ওনার মেকআপ বক্স দিয়ে চলে গেলেন। ইচ্ছে ওর মন মতো প্রিয়মকে সাজাতে লাগলো। প্রিয়ম করুণ চোখে ওর আম্মুর যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। সে কিছু বলতেও পারছে না, কিছু বললেই ইচ্ছে ওকে মারছে। প্রত্যেক রুমে এসে 1.5 ঘন্টার মতো ঘুমালো। বিকেলে ঘুম থেকে উঠে কলিকে খেতে দিতে ব্যালকনিতে গেল। তুয়া তখন ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশ দেখছিল। হঠাৎ কলি চেঁচামেচি শুনে তুয়া ঘাড় ঘুরিয়ে তাকালো। কলি অনবরত বলেই যাচ্ছে। তুয়া চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তুয়ার মুখভঙ্গি দেখে প্রত্যয় মিটিমিটি হাসতে হাসতে চলে গেল। সন্ধ্যার পর ইচ্ছে দৌড়ে এসে তুয়াকে বলল, আপু, প্রত্যয়ের বুকে দুঃখ, চলো চলো। তুরা কেসে বলল, তুয়া দ্রুত প্রত্যয়দের বাসায় চল। তুয়া কিছু বলতেই পারছে না। অজানা ভয়ে ওর বুক কাঁপছে। ওর মাথায় একটাই চিন্তা ঘুরছে, প্রত্যয় ঠিক আছে তো? ইচ্ছে তুয়ার হাত ধরে টানতে টানতে প্রত্যয়দের ড্রয়িং রুমে নিয়ে আসলো। সবাই গোল হয়ে বসে আছে, কিন্তু প্রত্যয় নেই। তুয়ার ঢোক গেলে তুরাকে বলল, প্রত্যয় কই ভাইয়া? প্রত্যয়ের আম্মু তুয়াকে নিয়ে পাশের রুমে চলে গেলেন। বিকেলে প্রত্যয় হসপিটালে গিয়েছিল। টানা 2 ঘন্টা পেশেন্ট দেখে উঠতে যাবে, তখন তুরাগের কল পেয়ে হন্তদন্ত হয়ে বাসায় ছুটে আসলো। ওদের ড্রয়িং রুমের সোফাতে লাল টুকটুকে শাড়ি পরিহিত তুয়াকে দেখে প্রত্যয় দাঁড়িয়ে গেল। প্রত্যয় জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো। সেজন্য নিঃশ্বাস নিতেও ফুরিয়ে গিয়েছিল। তুরাগ ওকে বলেছে তুয়া আবারও সুইসাইড করার চেষ্টা করেছে। কিছুতেই ওর সেন্স ফিরছে না। ও হৃদস্পন্দনের গতি কমে যাচ্ছে। এসব শুনে প্রত্যয় হন্তদন্ত হয়ে ছুটে এসেছে। সাদা শার্টটা ঘামে ভিজে গেছে। পরিপাটি ছেলেটার এই অবস্থা দেখে সবাই হেসে উঠল। প্রত্যয় নিজেকে স্বাভাবিক করে বলল, হৃদস্পন্দনের সঙ্গে সম্পর্কিত ফান বুকে গিয়ে বাঁধে, দম আটকে আসে, মনে হয় এক্ষুনি মারা যাব। প্রত্যয়ের কথা শুনে সবাই একটু চুপ হয়ে গেল। তুয়া প্রত্যয়ের মুখের দিকে তাকিয়ে আছে। তুরাকে সে প্রত্যয়কে জড়িয়ে ধরে বলল, তোমাদের দুজনে টান পরীক্ষা করছিলাম, এখন কেউ কারো থেকে অনুভূতি আড়াল করতে পারবে না। প্রত্যয়ের আব্বু এসে বলল, যাও রেডি হয়ে এসো। প্রিয়ম প্রত্যয়কে নিয়ে ও রুমে গেল। প্রত্যয় সাদা পাজামা পাঞ্জাবি পরে তুয়ার পাশে বসলো। কাজে এসে বিয়ে পড়ানো শুরু করলো। তুয়া ভাবতেও পারেনি ওর জীবনে এমন সুখময় মুহূর্ত আসবে। তুয়ার চোখের পানি আঝরে ঝরে যাচ্ছে। প্রত্যয় সবার আগে তুয়ার এক হাত শক্ত করে ধরলো। তুয়াও প্রত্যয়ের হাতটা আঁকড়ে ধরলো। তুয়ার শাড়ি আঁচলে ওদের হাতের শক্ত বন্ধনটা ঠেকে আছে, যেটা গভীরভাবে পরখ না করলে কেউ বুঝতেও পারবে না। তুয়া 3 বার কবুল বলে প্রত্যয়কে জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করলো। আল্লাহ পরিপূর্ণভাবে ওকে ভালো রাখার তৌফিক দান করো। প্রত্যয় মনে মনে কথাটা বলে কবুল বলল। তো এখনো শক্ত করে প্রত্যয়ের হাত ধরে আছে। মনোজাতের সময় ওরা হাত ছাড়লো। দুজনেই সাইন করে বিয়ের বৈবাহিক বন্ধনে আবদ্ধ হলো। বাসার সবাই যে ওদের এভাবে সারপ্রাইজ দিবে ওরা ভাবতেও পারেনি। মনোজাত শেষে কাজী খাওয়া দাওয়া করে চলে গেলেন। 2 পরিবার মিলে খাওয়া দাওয়ার পর্ব শেষ করলেন। তো প্রত্যয়ের পাশে চুপটি করে সোফাতে বসে আছে। তুই আগে সে বলল, তুয়া এবার বাসায় চল। তো প্রত্যয়ের দিকে তাকালো। প্রত্যয় মুচকে এসে বলল, যাও।
তোয়া মাথা নিচু করে নিল। সবাই মিটিমিটি হাসছে। প্রত্যয়ের আম্মু বললেন, এ তো বড় পাগল মেয়ে। ওনার কথা শুনে সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। ইচ্ছের আম্মু চাঁদ আর প্রিয়ম প্রত্যয়ের রুম সাজিয়ে বের হলো। ইচ্ছের আম্মু বলল, কি রে তুয়া, বাসায় যাবি না? তোয়া করুণ চোখে প্রত্যয়ের দিকে তাকালো। প্রত্যয় স্বাভাবিকভাবেই বসে আছে, কিন্তু পা দিয়ে তোয়াকে আটকে রেখেছে। এটা কেউ টেরই পাচ্ছে না। প্রত্যয়ের আব্বু হাসতে হাসতে বললেন, আমার পুত্রবধূ যখন যাবে না তখন কেউ জোর করবে না। তুয়া, মান ইজ্জত শেষ করে দিলি। সবাই তোয়াকে নিয়ে অনেক মজা করলেন। তোয়ার আব্বু এসে তোয়ার মাথায় হাত রেখে বললেন, মন খারাপের কিছু নাই, পাশাপাশি আমাদের বাসা। তোয়া ছলছল চোখে ওর আব্বু আম্মুর দিকে তাকালো। প্রত্যয় তোয়ার পা ছেড়ে উঠে দাঁড়ালো। তোয়ার আম্মু বললেন, এটাই তোমার আসল ঠিকানা? নিচে ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। তোয়ার আব্বু আম্মু চলে গেলেন। তুরাক ছলছল চোখেই বলল, ভালো থাক। তোয়া তুরাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। তুরাক তোয়ার চোখের পানি মুছে দিয়ে চলে গেল। ইচ্ছের আম্মু আর চাঁদ তোয়াকে প্রত্যয় রুমে রেখে স্থান ত্যাগ করলো। প্রত্যয় ড্রয়িং রুমে সোফাতে বসে ফোনে কথা বলছে। প্রিয়ম ওর রুমে চলে গেল। প্রিয়মের আম্মু প্রিয়মকে পানি দিতে গিয়ে বললেন, প্রিয়ম, তোমার চোখ লাল হয়ে আছে কেন? কিছু হয়েছে আব্বু? প্রিয়ম বুকের বাঁ পাশে হাত বুলিয়ে বলল, না আম্মু, বুকে জ্যাম বেঁধেছে তাই হয়তো চোখ লাল দেখাচ্ছে। প্রিয়মের আম্মু ছেলের বুকে হাত বুলিয়ে বললেন, কখন ঠান্ডা লাগালে আদা চা করে দিব? প্রিয়ম হেসে বলল, না এমনিতেই সেরে যাবে, তুমি গিয়ে শুয়ে পড়ো। ওর আম্মু দরজার দিকে পা বাড়িয়ে বললেন, দরজা আটকাবে না, আমি এক্ষুনি আসছি। প্রত্যয় কল কেটে ওর আম্মুকে রান্নাঘরে দিকে বলল, আম্মু কি করছো? ফ্লাক্সে গরম পানি ঢালতে ঢালতে ওর আম্মু বললেন, প্রিয়মের ঠান্ডা লেগে বুকে ব্যথা করছে, তাই চা আর গরম পানি করছি। প্রত্যয় রান্নাঘর থেকে বেরিয়ে প্রিয়মের রুমে দরজা নক করলো। প্রিয়ম প্রত্যয়কে দেখে বললেন, ভাইয়া এসো। প্রত্যয় প্রিয়মের কপাল আর বুক চেক করে বলল, খুব ব্যথা করছে, মেডিসিন দিব? প্রিয়ম হেসে বলল, আমি ঠিক আছি ভাইয়া। প্রত্যয় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আচ্ছা, তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ? প্রিয়ম হেসে বলল, তেমন কিছু না ভাইয়া, আমি ঠিক আছি। ওদের আম্মু রুমে প্রবেশ করলেন এবং ফ্লাস্কে গরম পানি আর চা দিয়ে রাখলেন। প্রত্যয় পেইন কিলার এনে দিল, যাতে বুকে বেশি ব্যথা করলে প্রিয়ম খেয়ে নিতে পারে। প্রিয়ম হেসে বলল, ভাইয়া রুমে যাও, টুয়া অপেক্ষা করছে। প্রত্যয় প্রিয়মকে সাবধান থাকতে বলে চলে গেল। প্রিয়ম আর আম্মুকে জোর করে রুমে পাঠিয়ে দিল। প্রত্যয় ধীর পায়ে রুমে প্রবেশ করলো। ওর রুমটা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো প্রত্যয় অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে। প্রত্যয় দরজা আটকে মুচকে এসে পড়ল। অবশেষে ঘুম কাতুরে বউ পেলাম। প্রত্যয় খেয়াল করলো তোয়া বেলি ফুলের গহনা পরে আছে। মাথায়, গলায়, বাহুতে, কবজিতে, কোমরে, পায়েও ফুলের গহনা পরে সে ফুলপুরি সেজেছে। তোয়াকে অসাধারণ সুন্দর দেখাচ্ছে। প্রত্যয় তোয়ার বেশ কয়েকটা ছবি তুলে নিল। তোয়ার ফর্সা শরীরে লাল শাড়ি, ফুলের গহনা, রুম জুড়ে ফুলের সুগন্ধে মোহনীয় এক মুহূর্ত সৃষ্টি করেছে। কিন্তু তোয়া সে তো ঘুমে কাতর। এখন বাজে রাত 1:26। তোয়া কাত হয়ে গুটিসুটি হয়ে শুয়ে আছে। প্রত্যয় মুচকে এসে তোয়ার পাশে বসে বলল, আমার ফুল এখন আমাকে অপেক্ষা করিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, পচা মেয়ে। প্রত্যয় ধীরে ধীরে তোয়ার গহনা খুলতে লাগলো। এগুলো পড়া থাকলে সে শান্তিতে ঘুমাতেই পারবে না। তোয়া কয়েকবার নড়ে উঠে আবারও ঘুমিয়ে গেল। প্রত্যয় সতর্কতার সাথে সব গহনা খুলে তোয়াকে ভালো করে শুয়ে দিল। সে ফ্রেশ হয়ে এসে তোয়ার পাশে শুয়ে পড়ল। কিছু একটা ভেবে প্রত্যয় উঠে আলতো করে তোয়ার কপালে ঠোঁটে স্পর্শ করলো। তারপর মিটিমিটি হাসতে হাসতে তোয়ার দিকে তাকিয়ে বলল, নিষ্ঠুর মেয়ে আমার স্পেশাল রাতটা ঘুমিয়ে নষ্ট করে দিল। প্রিয় মোদের মেইন দরজা খুলে ছাদে চলে গেল। এখন চারিদিকে নিস্তব্ধতা বিরাজ করছে। সুখী মানুষগুলো নিশ্চিন্তে ঘুমাচ্ছে। প্রিয়ম এসে ছাদের মাঝখানে হাঁটু ভরে বসে পড়ল। ওর চোখে অশ্রু অঝরে ঝরে যাচ্ছে। ওর কোনো কথা, অভিযোগ, আবদার, অধিকার বোধ কিচ্ছু নেই। শুধু আছে এক বুক অসহনীয় কষ্ট। কষ্টটাকে সে গভীরভাবে উপলব্ধি করতে পারছে। প্রিয়ম ওর মাথার চুল মুঠ করে শব্দ করে কাঁদতে লাগলো। ওর বুকের বাঁ পাশটা অসহ্য যন্ত্রণা সে আসর জমিয়েছে। প্রিয়ম কাঁদতে কাঁদতে বলল, তোদেরকে রুমবন্দি অবস্থায় দেখার সাহস আমার নেই। পারছি না আমি। আমার বুকটা যে অসহ্য যন্ত্রণায় জ্বলে যাচ্ছে। প্রিয়ম ওর কষ্টটা অশ্রু ঝরিয়ে মুছে ফেলতে চাচ্ছে,
কিন্তু কষ্টরা বড্ড নিষ্ঠুর। একবার আসলে সহজে যেতেই চায় না। অদৃশ্য অনলে পুড়িয়ে দগ্ধ করে তবেই তারা ক্ষান্ত হয়। প্রিয়ম বুকের বাপাশে এক হাত রেখে বলল, ভালোবাসি রে পাগলি, হৃদয়ের সবটুকু দিয়ে তোকে বড্ড ভালোবাসি। প্রিয়ম হঠাৎ ওর কাঁধে কারো হাতে স্পর্শ পেল। সে চমকে উঠে পিছনে ঘুরে তাকালো। প্রত্যেকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রিয়ম হতভম্ব হয়ে তাকিয়ে রইল। প্রিয়ম উঠে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। প্রত্যয় লাল বর্ণ চোখে প্রিয়মের দিকে তাকিয়ে আছে। প্রত্যয় বিনা বাক্যে প্রিয়মের গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল। প্রিয়ম দু শব্দও করতে পারল না। প্রত্যয় রেগে প্রিয়মের বুকে ধাক্কা দিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, বেঈমান, এই তোর বিবেক? প্রিয়ম নিরুত্তর রইল। প্রত্যয় ঠান্ডা মস্তিষ্কের মানুষ, সে সহজে রাগে না, কিন্তু যখন রেগে যায় তখন মারাত্মক কিছু করতেও দ্বিধা করে না। প্রত্যয়ের রাগ সম্পর্কে প্রিয়মের একটু হলেও ধারণা আছে। এই মুহূর্তে প্রত্যয়ের চোখ আর কণ্ঠে বলে দিচ্ছে সে মারাত্মক রেগে আছে। আর এখন প্রত্যয়ের মুখের উপর প্রিয়মের একটু শব্দ করার সাহসটুকু নেই। এজন্য প্রিয়ম চুপ করেই থাকলো। প্রত্যয় আগুন ঝরা কণ্ঠে বলল, আজকে থেকে তোর ভাইয়া তোর কাছে মৃত। কথাটা বলেই প্রত্যয়ের সামনে পা বাড়ালো। প্রিয়ম গিয়ে প্রত্যয়কে ছড়িয়ে ধরল। প্রত্যয় জোরপূর্বক প্রিয়মের থেকে নিজেকে ছাড়িয়ে নিল, কিন্তু প্রিয়ম প্রত্যয়কে আবারও শক্ত করে জড়িয়ে ধরে বলল, ভাইয়া ভাইয়া, আমার ভুল হয়ে গেছে ভাইয়া, আর এমনটা হবে না, মাফ করো, কথা দিচ্ছি ভুলেও আর কথা বলবো না। প্রত্যয় প্রত্যুত্তর না করে প্রিয়মকে সরিয়ে দিল। প্রিয়ম প্রত্যয়ের পায়ের কাছে বসে অস্ত্র ছড়িয়ে বলল, আমাকে তুমি দূরে ঠেলে দিও না ভাইয়া, আমি মরে যাব, সত্যিই মরে যাব, প্লিজ ভাইয়া, এবারের মতো আমাকে মাফ করে দাও প্লিজ। প্রত্যয় পাথরের ন্যায় দাঁড়িয়ে রইল, একটা কথাও বলল না। প্রিয়ম প্রত্যয়ের পা ধরে শব্দ করে কেঁদে বলল, এ কথা ভুলেও আর উচ্চারণ করবা না, কেউ জানবে না, আমি জানতে দিব না ভাইয়া, প্লিজ আমার সঙ্গে কথা বলো ভাইয়া। প্রত্যয় প্রিয়মের থেকে পা ছাড়িয়ে চলে গেল। প্রিয়ম ওখানে বসে অশ্রু ঝরাতে লাগলো। প্রত্যয় থামতে থামতে ওর চোখ মুছে গাড়ি নিয়ে বের হয়ে গেল। তখন বাইরের দরজা খোলার শব্দে প্রত্যয় রুম থেকে বের হয়েছিল। প্রত্যয় এত রাতে প্রিয়মকে বাইরে যেতে দেখে অবাক হয়। কিছু একটা ভেবে সেও ছাদে চলে যায় এবং দুর্ভাগ্যবশত প্রিয়মের সব কথা শুনে ফেলে। প্রত্যয় তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন একটা ছেলে। প্রিয়মের বলা রুমবন্ধী শব্দটা শুনে ওর কাছে সবটা পরিষ্কার হয়ে গেছে। সে বুঝে গেছে ভাইয়ের কষ্টের কারণ একমাত্র সে। প্রিয়ম সারা রাত ছাদেই কাটিয়ে দিল। ভোরের আলো ফুটেছে, পাখিরা কিচিরমিচির শব্দ করছে, এখন ছাদে কেউ আসতেই পারে। তাই প্রিয়ম উঠে সোজা ওর রুমে চলে গেল। তুয়া ঘুম ভেঙে প্রত্যেকে না পেয়ে মন খারাপ করে রইল। বিয়ের প্রথম সকালটা ওর কাছে নিরামিষের মতো লাগলো। তুয়া মুখ ভেঙচি দিয়ে বলল, পেশেন্ট নিয়েই থাকুন, ঘরে যে বউ আছে মনে করতে হবে না, বরং হসপিটালকে নিয়েই সংসার শুরু করুন, পচা মার্কা ছেলে। পলক রনিতের বুকে মাথা রেখে গুটিসুটি হয়ে শুয়ে আছে। অ্যালার্মের শব্দে রনিত পলককে ডেকে বলল, ফলক, সকাল হয়ে গেছে, উঠবে না? পলক আহ্লাদি কণ্ঠে বলে আবারও চোখ বন্ধ করে নিল। রনিত পলকে নাক টেনে বলল, উঠুন, আমার বকাকে পরে গাল ফুলিয়ে রাখলে মাইর দেব। পলক চোখ বন্ধ করে ধীর কণ্ঠে বলল, পিরিয়ড হয়েছে, পেটে খুব ব্যথা করছে, আর একটু শুয়ে থাকি প্লিজ। রনিত আর ডাকলো না, সে নিজে উঠে ফ্রেশ হয়ে নিল। পলক না উঠলে তো বাড়ির লোক ছেড়ে কথা বলবে না, তাই সে নিজেকে ওর আম্মুকে বলল, আম্মু পলক অসুস্থ, আজকে সকালে নাস্তা ভাবিকে বানাতে বলো। রনিতের আম্মু ভ্রু কুচকে বললেন। রনিতও ভ্রু কুচকে বলল, এটা কেমন কথা? পলক মানুষ না নাকি? অসুস্থ হতে পারে না? ওর পক্ষে কিছু বললেই ওকালতি করা হয়? রনিতের আম্মু রাগে গজগজ করে চলে গেলেন। রনিত ওর রুমে চলে গেল। দিশা এখন কিছুতেই রান্নাঘরে যাবে না। অনিচ্ছা সত্ত্বেও এখন ওনাকে রান্নাঘরে যেতে হবে। সকাল 8টা থেকে প্রত্যয় বাসায় ফিরল। তুয়া, চাঁদ আর প্রত্যয়ের আম্মু রান্নাঘরে ছিল। প্রত্যয়ের আম্মু তুয়াকে বলল, তুয়া এখন রুমে যাও। তুয়া বোকার মতো প্রশ্ন করল, কেন? চাঁদ দাঁত বের করে হেসে বলল, ভাইয়ের সাথে প্রেম করতে। প্রত্যয়ের আম্মু হেসে চাঁদের পিঠে থাপ্পড় মেরে বলল, ফাজিল মেয়ে, কাজ কর। তুয়া মাথা নিচু করে রুমে চলে গেল। প্রত্যয় ফ্রেশ হয়ে এসে দাঁড়াতেই তুয়ার মুখোমুখি হলো। তুয়া চোখ নামিয়ে বলল, এখনই কি চলে যাবেন নাকি থেমে যাবেন? প্রত্যয় ব্যালকনিতে গিয়ে কলিকে খাবার দিয়ে বলল। থেমে যাব। কলি এক মনে ওর বুলি আওড়াচ্ছে, সে অনবরত বলেই যাচ্ছে। তো ব্যালকনিতে এসে মুখ ভেঙচি দিয়ে বলল, ঢং,
সারা রাতে খবর নিল না, এখন আসছে ভালোবাসা দেখাতে। পচা পাখি। তুয়া প্রত্যয়কে ইঙ্গিত করে কথাটা বলেই চলে যাবে। তখন প্রত্যয় বলল, কালকে সন্ধ্যায় আমি প্যারিসে যাচ্ছি। তুয়ার পা থেমে গেল। সে অবাক দৃষ্টিতে প্রত্যয়ের দিকে ঘুরে তাকিয়ে বলল, কতদিনের জন্য? প্রত্যয় বলল, গিয়ে জানাবো। প্রত্যয়কে তুয়ার কেন জানি স্বাভাবিক লাগছে না। প্রত্যয়ের চোখ দুটো লাল হয়ে আছে, কিন্তু কথা বলছে যথেষ্ট স্বাভাবিক হয়ে। হঠাৎ প্যারিসে যাচ্ছে কেন? তুয়া কিছুই বুঝতে পারল না। তাই নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইল। প্রত্যয়ও আর তুয়ার দিকে তাকালো না। কালকে রাতটা ওদের জন্য স্পেশাল একটা রাত ছিল, কিন্তু প্রত্যয় সারা রাত বাসাতেই ছিল না। অথচ কালকে রাতে ওর হসপিটালে যাওয়ার প্রয়োজন ছিল না। এই কথাটা তুয়া সকালেই প্রত্যয়ের আম্মুর থেকে জেনেছে। আবার প্রত্যয় এখন বলছে প্যারিসে চলে যাবে। প্রত্যয়ের এমন ব্যবহারে তুয়ার মাথায় একটা প্রশ্ন এসে ভর করলো। তুয়া মনে মনে বলল, ধর্ষিতা বলেই কি প্রত্যয় আমাকে এড়িয়ে যাচ্ছে, নাকি বিয়ে করে ওর এখন আফসোস হচ্ছে? তুয়া নিজের করা প্রশ্নে নিজেই আটকে উঠল। প্রত্যেকে তুয়া ওর বেঁচে থাকার অবলম্বন হিসেবে পেয়েছে। বিশ্রী অতীতকে পিছিয়ে ফেলে নতুন করে বাঁচার স্বপ্ন রেখেছে। কিন্তু প্রত্যয় এখন মুখ ফিরিয়ে নিলে তুয়া চিরতরে নিঃশেষ হয়ে যাবে। তুয়া ওর মনের অবান্তর চিন্তা বাদ দিয়ে ধীর পায়ে প্রত্যয়ের কাছে গিয়ে বলল, আপনার কি কিছু হয়েছে আমাকে বলা যায় না? প্রত্যয় মুচকে এসে বলল, আমি ঠিক আছি। আচ্ছা তুমি গিয়ে আম্মুকে বলো আমি নাস্তা করব না, এখন আমি 2 ঘন্টা ঘুমাবো। প্রত্যয় রুমে গিয়ে চোখের উপরে হাত রেখে শুয়ে পড়ল। তুয়া মন খারাপ করে প্রত্যয়ের আম্মুকে জানালো প্রত্যয় এখন নাস্তা করবে না। প্রত্যয়ের আম্মু তুয়ার মন খারাপ দেখে জিজ্ঞেস করলো, কি হলো, মন ভার কেন? তুয়া ছলছল চোখে তাকিয়ে বলল, আম্মু ওই বাসাতে যাব। প্রত্যয়ের আম্মু হেসে বললেন, যাও, তবে প্রত্যয়ের বাসায় আছে, তাড়াতাড়ি চলে এসো। তুয়া হাসিচোখ মাথা নাড়িয়ে চলে গেল। প্রত্যয়ের আম্মু প্রিয়মকে নাস্তা করতে ডাকলেন। প্রিয়মও বললেও সে খাবে না। চা দেয় প্রত্যয়ের আম্মু আব্বু নাস্তা করে নিলেন। তুয়া ওর রুমে গিয়ে দরজা আটকে কাঁদতে লাগলো। তুয়ার আম্মু মেয়ের এমন করার কারণ বুঝছিলেন না। তুরা ইশারায় ওনাকে চুপ থাকতে বলল। তুয়ার আম্মু চিন্তিত হয়ে রান্নাঘরে চলে গেলেন। চাঁদ অনেকক্ষণ ধরে প্রিয়মের রুমের আশেপাশে ঘুরঘুর করছে, কিন্তু কিছুতেই প্রিয়ম দরজা খুলছে না। প্রত্যয়ের আম্মু হাসতে হাসতে বললেন, চাঁদ, প্রিয়মের থাপ্পড় খেতে না চাইলে চলে আয়। চাঁদ মুখ ভেঙচি দিয়ে প্রত্যয়ের আম্মুর পাশে বসে বলল, থাপ্পড় তো তোমার ছেলের হাতের মোয়া, আমি না চাইলেও সে জোর করে দিয়েই দেয়। প্রত্যয়ের আম্মু শব্দ করে হাসতে লাগলেন। চাঁদ আসার পর উনি কথা বলার মানুষ পেয়েছেন। এই কয়েকদিনে চাঁদের প্রতি ওনার মায়া বসে গেছে। ওনাদের সম্পর্কটাও আগের তুলনায় ভালো হয়েছে। আর কি মানুষের পিরিয়ড হয় না? নাকি তুমি পৃথিবীতে প্রথম মেয়ে যার পিরিয়ড হলো? রনিতের আম্মু রাগে গজগজ করতে করতে কথাটা বললেন। পলক লজ্জায় মাথা নিচু করে নিল। রনিতের দাদি মুখে পান দিয়ে বললেন, ছি ছি, বেটা মানুষের কানেও এসব কহ লাগে? লাজ লজ্জা কিছু নাই? পলক সবার কথা চুপ করে শুধু শুনল। দাদু শ্বশুরের এই কথার প্রতি উত্তরে পলকের বলতে ইচ্ছে করলো, স্বামীকে তো বলেছি, পুরো পাড়ার তো আর ঢোল পিটিয়ে জানায়নি, তাহলে এত খ্যাচখ্যাচ করছেন কেন? পলক চাইলেও বলতে পারলো না, তাই ওর ইচ্ছেটাকে দমিয়ে রাখলো। রনিতের আম্মু বলল, যাও গিয়ে রান্নাঘরটা পরিষ্কার করো। পলক রান্নাঘরে যেতে যেতে শুনলো দিশা সোফায় বসে আপেল খেতে খেতে বিরক্তের কণ্ঠে বলল, যত সব আহ্লাদ। পলক রান্নাঘরে সকালের এঁটো থালা বাসন ধুয়ে নিল। রনিত অফিসে যাওয়ার পরপরই সে উঠে পড়েছে। তবুও এত কথা শুনতে হলো। বাবার বাসায় থাকতেই পিরিয়ডের প্রথম দিন সারাদিন শুয়ে থাকতো। ওর আম্মু গরম পানি করে দিত, খাইয়ে দিত, বাহানা দেখিয়ে বাড়ির কোনো কাজ করতো না। কিন্তু এখন ওকেই সব কাজ করতে হচ্ছে। প্রায় সব মেয়েরাই বাবার বাড়িতে আহ্লাদে চললেও শ্বশুরবাড়ি এসে নিজেকে শক্ত করে তোলে, কারণ প্রথম দিন এসেই সে বুঝে যায় এটা শ্বশুরবাড়ি। রনিত আজকে অফিস থেকে এসে তাড়াতাড়ি চলে আসলো। পলক তখন শুয়েছিল। পেটের ব্যথা সে দাঁড়িয়ে থাকতেই পারছে না। কোনো রকমে কাজ সেরে এসেই শুয়ে পড়েছে। রনিত পলককে বলল, গোসল করে নাও। পলক কিছুই বলল না। এই সময় মেজাজটা খুব খিটখিটে থাকে, তাই রনিত কথাই বাড়ালো না। সে উঠে ওয়াশরুমে চলে গেল। প্রত্যেক ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। টানা 2 ঘন্টা ঘুমিয়ে ওর মাথাটা এখন যথেষ্ট ঠান্ডা আছে। প্রত্যেক আশেপাশে তাকিয়ে তুহাকে দেখতে পেল না। কলি বেলকনিতে চেঁচামেচি শুরু করেছে। প্রত্যেক কলিকে খাবার দিয়ে এসে রেডি হচ্ছে। একটু পরে তুয়া কেঁদে চোখ ফুলিয়ে প্রত্যেক রুমে ঢুকলো।
প্রত্যয় শার্টের কলারটা ঠিক করে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো। কাঁদছো কেন? তুয়া মুখ ঘুরে কান্নারত গলায় বলল, কোনো কাজ পাচ্ছি না তাই বসে কাঁদছি। তোর অভিমানী কথা শুনে প্রত্যয় হেসেই তুয়ার পাশে বসে বলল। দেখি আমার দিকে তাকাও। তুয়া মুখ ঘুরিয়ে নিল। প্রত্যয় মুচকে এসে বলল, সরি। তুয়া হেঁচকে তুলে কাঁদতে কাঁদতে বলল, না, সরিতে কাজ হবে না। তাহলে কিসে কাজ হবে? প্যারিসে যাবেন না। যাবেন না মানে যাবেনই না। প্রত্যয় আলতো করে তুয়ার চোখের পানি মুছে দিল। তুয়া প্রত্যয় হাতটা শক্ত করে ধরে বলল, আমি কি কোনো ভুল করেছি? আমাকে বলুন, আমি আমার ভুলটা শুধরে নিব। তবু আমাকে দূরে সরিয়ে দিয়েন না। প্রত্যয় শান্ত কণ্ঠে তুয়ার হাতটা আঁকড়ে ধরে বলল, কালকে সারা রাত জেগেছিলাম, একটু ঘুমাতে পারিনি। প্রচণ্ড মাথা ব্যথা আর মনটাও ভালো ছিল না, তাই তোমাকে হার্ট করে ফেলেছি। এজন্য আমি আবারও সরি। আর আমি প্যারিসে যাচ্ছি ইমার্জেন্সি পেশেন্টের অপারেশন করতে। ওখানে থেকে ডাক্তারি পড়া শেষ করে ফিরেছি। ওখানে আমাকে সবাই জানে এবং চিনে। আমারই একজন টিচার আমাকে ডেকেছে। কি করে না যাই বলো? তুমি তো জানো আমার পেশাটাই হচ্ছে সেবা প্রদান করা। এখন অবধি কোনো পেশেন্টকে ইগনোর করে সরিয়ে দেইনি, আজও পারবো না। আচ্ছা, 5 দিনের জন্য আমাকে যেতে দাও। আমি কথা দিচ্ছি কাজ সেরে দ্রুত ফিরে আসবো। তুয়া এবার কান্না থামালো। এখন প্রত্যয়ের যাওয়া আটকানো মানে অমানবিক একটা কাজ করা, কারণ সে একজন দায়িত্ববান ডাক্তার, এ কথা ভুললে চলবে না। তুয়ার মনটা প্রত্যয়ের জাদু মিশ্রিত কথা শুনে ভালো হয়ে গেল। আজকে সকালে এই প্রত্যয়কে ওর বড্ড অচেনা লাগছিল, কিন্তু এই প্রত্যয় তার চেনা প্রত্যয়, শুধু তার প্রত্যয়। আর এই চেনা প্রত্যয়কেই সে পাগলের মতো ভালোবাসে, কারণ এই ছেলেটাই এখনো ওর বেঁচে থাকার অবলম্বন। প্রত্যয় তুয়ার 2 গালে হাত রেখে আদরে সুরে বলল, এত সহজে আমার থেকে মুক্তি পাবে না, মনে রেখো এটা। তুয়া প্রত্যয়ের চোখে চোখ রেখে বলল, আমি কখনো এই মুক্তি চাইবো না। প্রত্যয় মুচকি সে তুয়াকে বাহুডোরে আবদ্ধ করে নিল। তুয়া প্রত্যয়ের কানে কানে স্লো ভয়েসে বলল, সাংঘাতিক ভালোবাসি। প্রত্যয় মুচকি সে বলল, ধন্যবাদ। বিল্ডিংয়ে অনেকেই জানে প্রত্যয় আর তুয়ার বিয়ের কথা। এই নিয়ে বেশ কানাঘুষাও চলছে। সকালে 2 জন মহিলা বাসায় এসে প্রত্যয়ের আম্মুকে বলেছেন, ভাবি, সব বাদ দিয়ে ধর্ষিতার সঙ্গে সোনার টুকরো ছেলের বিয়ে দিলেন। ছেলেটার লোক সমাজে মুখ দেখাবে কি করে, একবারও ভাবলেন না? প্রত্যয়ের আম্মু ওনাদের চা দিয়ে হেসে বললেন, আমার ছেলের শরীরে মানুষের রক্ত আছে, তাই সে ধর্ষিতা মেয়েকে সজ্ঞানে বিয়ে করেছে। মহিলারা আর কিছু বলার মুখই পেল না। তুয়াকে রুম থেকে বের হতে দেখে প্রত্যয়ের আম্মু বলল, তুয়া, কলিকে খাবার দিয়ে এসো, না হলে চেঁচামেচি করে কান শেষ করে দিবে। তুয়া আচ্ছা বলে চলে গেল। প্রত্যয়ের আম্মু কৌশলে তুয়াকে ওখান থেকে সরিয়ে বলল, আমরা ভালো আছি, আপনারা বিষ না ঢালতে আসলেই খুশি হব। মহিলা 2 জন অপমানিত হয়ে চা না খেয়ে চলে গেলেন। মহিলাদের বিদায় দিয়ে প্রিয়মকে ওর আম্মু ডেকেও উঠাতে পারলেন না। প্রত্যয় নাস্তা করে হসপিটালে চলে গেল। তারপর প্রিয়ম রুম থেকে বের হলো। ভাইয়ের মুখোমুখি হওয়ার সাহস ওর নেই। চাঁদ আর তুয়া ব্যালকনিতে বসে গল্প করছে আর পেয়ারা খাচ্ছে। চাঁদ গল্প করতে করতে ওদের বিয়ের কথা তুয়াকে জানালো। সব শুনে তুয়া কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কেউই চায় না তার নোটপিক ভাইরাল হোক। প্রিয়ম ভাইয়ার সঙ্গে যা হয়েছে সত্যি খুব খারাপ হয়েছে। চাঁদ মাথাটা নিচু করে নিল। এসবের পেছনে তারও হাত ছিল না। চাঁদকে কাঁদতে দেখে তুয়া বলল, ধৈর্য ধরো, নিশ্চয়ই তোমার ভালোবাসার জয় হবে। আমি কোচমুচ খাবো এনে দাও। কথাটা বলেই ইচ্ছে হাত পা দাপিয়ে কাঁদতে লাগলো। সে কাঁদতে কাঁদতে হাতে থাকা খরগোশটাকে ছিটকে দূরে আছাড় মারল। খরগোশটা ব্যথা পেয়ে সোফা নিচে লুকালো। কিছুক্ষণ আগে ইচ্ছে একটা বাচ্চাকে তরমুজ খেতে দেখেছে। এখন বাসায় এসে সেও তরমুজ খাওয়ার জন্য কাঁদছে। ওর আম্মু বলছে পরে এনে দেবে, কিন্তু সে কিছুতেই শুনছে না। ওর এখনই তরমুজ চাই। মেয়ের কান্না দেখে ইচ্ছের আম্মু রেগে ইচ্ছেকে বললেন। ইচ্ছে গলা জোর বাড়িয়ে বলল, না, তুমি এনে দাও, আমি তরমুজ খাবো। এবার সে মেঝেতে শুয়ে উপরে হয়ে কাঁদতে লাগলো। আর ওর আম্মু রান্নাঘরে চলে গেল। প্রিয়ম বাইরে যাওয়ার জন্য নিচে নামছিল। ইচ্ছেদের দরজা খোলা আর ইচ্ছেকে মেঝেতে শুয়ে কাঁদতে দেখে প্রিয়ম শব্দ করে ডাকলো। ইচ্ছে প্রিয়মের গলা শুনে উঠে বসে বলল, প্রিয়ম,
আমি মেলা দুঃখ পেয়ে কাঁদছি। প্রিয়ম হাসি আটকে রেখে সামনে এগিয়ে এসে বলল, তা কাঁদছো কেন শুনি? ইচ্ছের আম্মু রান্নাঘর থেকে এসে প্রিয়মকে ভেতরে আসতে বলল। প্রিয়ম ভেতরে ঢুকে ইচ্ছেকে কোলে তুলে নিল। ইচ্ছের আম্মু প্রিয়মকে জানালো সে তরমুজ খাওয়ার জন্য কাঁদছে। ইচ্ছে প্রিয়মের গলা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। প্রিয়ম আর প্রত্যয় আগে থেকেই বাচ্চাদের খুব ভালোবাসে। কোনো বাচ্চা ওদের কাছে কিছু আবদার করে তারা কখনোই ফেরায় না, আর ইচ্ছের প্রতি ওদের আলাদা একটা টান কাজ করে। ইচ্ছের মতো এমন মিষ্টি দেখতে একটা তোতা পাখিকে ভালো না বেশি থাকাই যায় না। ইচ্ছের আম্মুর পারমিশন নিয়ে প্রিয়ম ইচ্ছেকে বাইকে বসে বেরিয়ে পড়ল। একটু পরে ইচ্ছে মনমরা হয়ে বলল, আমার মনে এখন মেলা দুঃখ, আমি এখন কোথাও যাব না প্রিয়ম। প্রিয়ম হেসে বলল, তোমার কষ্ট কমাতে তো যাচ্ছি ইচ্ছে মনি। ততক্ষণে তরমুজের দোকানের সামনে ওদের বাইক থেমে গেছে। প্রিয়ম ইচ্ছেকে কোলে নিয়ে দোকানে ঢুকলো। তরমুজ দেখে ইচ্ছে দাঁত বের করে হেসে বলল, তরমুজ খাবো। প্রিয়ম ইচ্ছে পছন্দ মতো বড় একটা তরমুজ নিয়ে বাসায় ফেল। ইচ্ছের খুশি যেন আর ধরেই না। তুয়া ওর জামা কাপড় নিতে ওদের বাসায় এসেছে। তুরাগ চিৎকার করে শুনিয়ে শুনিয়ে বলছে, আহা গো, বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে, কেউ আসলে মন্দ হয় না। এই নিয়ে 4 বার সে একই কথা বলল। তুয়া ওর ড্রেস নিয়ে তুরাগের সামনে গিয়ে বলল, ভাইয়া বিয়ে করবে সরাসরি বলো, এভাবে বাড়ির ফাঁকার হওয়ার অজুহাত দিচ্ছ কেন? তুরাগ দাঁত বের করে হেসে বলল, আরে না, সেরকম কিছু না। তুয়া দুষ্ট হেসে ও আচ্ছা বলেই যাচ্ছে। তুরাগ অসহায় দৃষ্টিতে তাকিয়ে করুণ সুরে বলল, বোন ওই রকম কিছুই, আব্বু আম্মুকে মনে করে দে না প্লিজ। তুয়া সুযোগে সৎ ব্যবহার করে বলল, এটা আমার লাভ। তুরাকে বিরক্ত চোখে তাকাতে দেখে তুয়া চলে আসতে যাবে, তখন তুরাগ এক প্রকার চেঁচিয়ে বলল, শপিং করিয়ে দেব। তুয়া হেসে ডিল ডান বলেই চলে গেল। তুরাগ হেসে মাথা চুলকে রুমে চলে গেল। রনিতের বাসায় ঝগড়া লেগেছে। ঝগড়ার মূল কারণ রনিত বেতন পেয়ে পলককে একটা শাড়ি কিনে দিয়েছে। পলক দুপুরে গোসল সেরে শাড়িটা পরেছেও। গোলাপি কালার শাড়িতে পলককে বেশ লাগছে, কিন্তু রনিত, দিশা আর ওর মায়ের জন্য শাড়ি আনেনি। এটাই এই ঝগড়ার মূল কারণ। ওনাদের দুজনের কথা, রনিত কেন একটা শাড়ি আনলো, বউকে দিল তো আমাদের কেন দিল না, এসব বলে ওনারা পলকে কথা শুনিয়ে যাচ্ছে। দিশাও ওর শাশুড়ির সঙ্গে তাল মিলিয়ে খোঁচা মারছিল। তবে দিশা যে ঘরে বসে লুকিয়ে কত কি খায়, স্বামীকে দিয়ে অসংখ্য শাড়ি এনে আলমারিতে তুলে রাখে, সোনার গয়না বানিয়ে বাবার বাড়ি রেখে আসে, এসব ওর শাশুড়ি জানেও না, দেখেও না। তাই ভাবে বড় বউ তুলসী পাতা। ওনাদের ঝগড়ার এক পর্যায়ে রনিতের মা পলকের বাবা মাকে নিয়ে গালাগাল দেওয়া শুরু করলেন। এতক্ষণ চুপ থাকলেও পলক আর সহ্য করতে পারল না। বাবা মা একটা মেয়ের সবচেয়ে দুর্বল পয়েন্ট। সে বাবা মাকে নিয়ে কিছু বললেই সহ্য করাও যায় না। পলক ওনার কথা সহ্য করতে পারল না, তাই রেগে হাতে গ্লাসটা ছুঁড়ে ফেলে বলল, আমাকে যা ইচ্ছে বলুন, কিন্তু আমার বাবা মাকে কিছু বলবেন না, তাহলে আজকেও আমি আর চুপ থাকবো না। রনিতের মা রেগে বললেন, কাল সাপে নিশুমিল দিয়ে আমার ছেলেকে বশ করেছিস। ছেলে এখন মাকে ভুলে বউয়ের আসলের তলে থাকে। তুই আমার ছেলের কান ভাঙাস আর আমাকে খারাপ করিস। কি ভেবেছিস আমি কিছু বুঝি না? পলক রেগে গর্জে উঠে বলল, আপনার ছেলে কেন আমার শরীর পেয়ে বশ হলো? কেন আপনার আঁচলের তলে থাকলো না? ফেলে ওকে জিজ্ঞাসা করুন না। আজ বিবেকহীন বলেই মা হয়ে এই কথা অনায়াসে বলতে পারলেন। রনিতের আম্মু আরো রাগান্বিত কণ্ঠে বললেন, আমার বিবেক নিয়ে কথা তুলিস? আমার ছেলেকে বশ করে গলাবাজি করছিস। আমার ছেলেকে পর করে তুইও ভালো থাকবি না, তোর উপরে আল্লাহর গজব পড়বে। পলক ওনার কথা শুনে বলল, বানোয়াট কথা বলবেন না। আপনার ছেলে কি ফিডার খায় নাকি নাকি চোখে ছানি পড়া যে তাকে হাত ধরে শিখিয়ে বশ করব? আর আপনার বিবেক থাকলে তো বিবেকের কথা তুলবই। বিবেকবান হলে এক চোখে তেল আর অন্য চোখে নুন বিলাতেন না। আপনি যত ইচ্ছে অভিশাপ দিতে থাকুন, কথাতেই আছে শকুনের দোয়াতেই গরু মরে না। দিশা এবার বলল, তাই বলে তুমি আম্মাকে শকুন বলবে? পলক তাতে দাঁত চেপে বলল, ওনাকে না, আপনাকেও বলছি, কারণ আপনিও শকুন চোখের চূড়াচূর্ণির মতো অন্যের ঘরে উঁকি মারেন।
এই কথা বলে পলক রুমে গিয়ে দরজা আটকে বসে রইল। দিশা রেগে রুমে চলে গেল আর রনিতের মা বিলাপ করে কাঁদতে লাগলেন। রেগে গেলে মানুষের মুখে কন্ট্রোল থাকে না। এখন যেমন রনিতের মায়ের বলা কথাটা বড্ড বেমানান। উনি মা হয়ে ছেলের দিকে নোংরা ইঙ্গিত করলেন। ওনার কথা দিয়ে বোঝালেন ওনার ছেলে বউয়ের শরীরের পাগল। সংসারের যাবতীয় খরচ সহ 1 মাসে সবার মন জয় করা সম্ভব নয়। এই মাসে বউকে কিছু দিলেও পরের মাসে না হয় মাকে দিত, কিন্তু রনিতকে উনি সুযোগটাই দিলেন না। তার আগে আঙ্গুল তুললেন। বাড়ির বউকে যখন শাশুড়ি প্রতিদ্বন্দ্বী ভাবে তখন এই সমস্যাগুলো সৃষ্টি হয়। রনিত বাসায় এসে সবটা শুনে শান্তভাবে পলককে বলল, সব গুছিয়ে নাও, আমরা এক্ষুনি চলে যাব। রোজগার এসব ঝামেলা থেকে আমি মুক্তি চাই। দুপুরে 1টার দিকে প্রত্যেক বাসায় ফিরল। প্রিয়মার ইচ্ছে বসে তখন তরমুজ খাচ্ছিল। প্রত্যেককে দেখে ইচ্ছে দাঁত বের করে হেসে বলল, প্রত্যুই ঠাপা। প্রত্যয় হেসে ইচ্ছের গাল টেনে বলল, তুমি খাও, আমি ফ্রেশ হয়ে আসি। বলেই প্রত্যয় ওর রুমে চলে গেল। প্রিয়ম মাথা নিচু করে বসে রইল। সেদিনের পর প্রত্যয় আর প্রিয়মের কোনো কথা হয়নি। আর প্রিয়মও ইচ্ছে করেই প্রত্যয়ের সামনে যায়নি। সে শুধু ভালোবেসেছে, কোনো পাপ করেনি। তবুও সে ভাইয়ের চোখে অপরাধী হয়ে গেছে। প্রত্যয় রুমে ঢুকে তুয়াকে না পেয়ে ফ্রেশ হতে চলে গেল। তুয়া চাঁদের রুম থেকে এসে কলিকে খাবার দিয়ে টান টান হয়ে শুয়ে পড়ল। কালকে সন্ধ্যায় প্রত্যয় চলে যাবে। কথাটা ভেবেই তুয়ার মনটা আবারও খারাপ হয়ে গেল। প্রত্যয় ফ্রেশ হয়ে এসে তুয়াকে শুয়ে থাকতে দেখে বলল, কোনো সমস্যা? তুয়া প্রত্যয়ের দিকে তাকিয়ে রইল, কিন্তু প্রত্যুত্তর করলো না। প্রত্যয় হাতের টাওয়াল রেখে তুয়ার কপালে হাত দিল। জ্বর নেই দেখে তুয়াকে বলল, কিছু হয়েছে বলো আমাকে। তুয়া অন্যদিকে তাকিয়ে বলল, আমার অনেক বড় অসুখ হয়েছে, মনে হয় আমি আর বাঁচবো না। তুয়ার কথা শুনে প্রত্যয় মুচকে এসে বলল, প্রেম রোগে কেউ মরে না। ভালোবাসা নামক মেডিসিনটা 3 বেলা ঠিক মতো খাও, অসুখ সেরে যাবে। তুয়া হেসে বলল, এটা কোন ফার্মেসিতে পাওয়া যাবে শুনি? প্রত্যয় মিটিমিটি হেসে বলল, কার্ডিওলজিস্ট ওয়াসিক রায়হান প্রত্যয়ের কাছেই পেয়ে যাবে। প্রত্যয়ের আম্মু তুয়া আর প্রত্যয়কে খেতে ডাকছেন। প্রত্যয় তুয়াকে খেতে চলো বলি পা বাড়াতে যাবে, তখন তুয়া বলল, কার্ডিওলজিস্ট আমার মেডিসিনটা তো দিয়ে যান। তুয়ার কথা শুনে প্রত্যয় দাঁড়িয়ে গেল। মুচকি এসে তুয়ার কপালে আলতো করে ঠোঁটে স্পর্শ দিয়ে বলল, এই মেডিসিনের সাইড ইফেক্ট মারাত্মক ভয়ঙ্কর, তাই এখন অল্প ডোজের দিলাম। প্রত্যয় হাসতে হাসতে উঠে চলে গেল। তুয়া লজ্জা পেয়ে 2 হাত দিয়ে মুখ ঢেকে নিল। এই বিল্ডিং এর 7 তলায় একটা মেয়ে তুয়ার সঙ্গে দেখা করতে এলো। চাঁদ ওনাকে নিয়ে তুয়ার রুমে ঢুকে দেখে তুয়া মুখ ঢেকে শুয়ে আছে। চাঁদ তুয়াকে ডাকলে তুয়া উঠে বসে বলল, আরে মুমিনা আপু, তুমি এসো বসো। মমিনা বসে বলল, তোর কাছে একটা জিনিস চাইতে আসলাম, প্লিজ ফিরে আস না বোন। তুয়া জানতে চাইল কি জিনিস। মমিনা তুয়ার চাঁদের মুখের দিকে একবার তাকিয়ে বলল, তোরা যে প্রোটেকশন ইউজ করিস ধার দে বোন। তুই তো সদ্য বিবাহিত, তোর কাছে অবশ্যই কিছু আছে, প্লিজ দে। তুয়ার চাঁদ দুজনেই হতভম্ব হয়ে তাকিয়ে রইল। মমিনা দাঁত বের করে হাসল। তুয়া ঢোক গিলে চাঁদের দিকে তাকালো। চাঁদের চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় করে তাকিয়ে আছে। মমিনা যে এই কথা বলবে ওরা ভাবতে পারেনি। এটা কেউ চাইতে আসতে পারে ওদের জানাই ছিল না। তুয়ার ঘরের খবর পরকে না জানিয়ে বুদ্ধি খাটিয়ে বলল, আপু আমরা দ্রুত বাচ্চা নিতে চাই, এজন্য এইসব রাখার প্রয়োজন মনে করি না। তুয়ার কথা শুনে চাঁদ বুকে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। পরপর দুটো অনাকাঙ্ক্ষিত কথা সে মানতেই পারছে না। ওর মনে হচ্ছে সে হার্ট অ্যাটাক করবে। তুয়ার কথা শুনে মমিনা আপু হতাশ হয়ে চলে গেল। প্রত্যয়ের আম্মু মমিনাকে খেয়ে যেতে বললেন, কিন্তু মমিনা খেয়ে এসেছি বলে স্থান ত্যাগ করলো। মমিনা চলে যাওয়ার পর চাঁদ আর তুয়া একে অপরের দিকে তাকিয়ে উচ্চ শব্দে হাসতে লাগলো। প্রত্যয় তখন ড্রয়িং রুমে বসে ফোনে কথা বলছিল। ওদের হাসির শব্দ ড্রয়িং রুম থেকে শুনতে পাচ্ছে। প্রিয়ম এসে খেতে বসলো। একটু পরে প্রত্যয় এসেও বসলো, কিন্তু চাঁদ আর তুয়ার আসার নাম নেই। ওরা দুজনে পেট ধরে এখনো হাসছে। চাঁদ হাসতে হাসতে বলল, চাল ডাল চাইলেও তো সহ্য হয়, তাই বলে প্রোটেকশন? তুয়াও হেসে বলল, এটাও দেখার বাকি ছিল। দারুণ একটা অভিজ্ঞতা হলো আমাদের। চাঁদ আর তুয়াকে খেতে আসতে না দেখে প্রত্যয়ের আম্মু ওদেরকে ডেকে বললেন, এই তোরা আসবি নাকি খুঁতে নিয়ে যাব? দুপুরের খাবার কখন খাবি শুনি? ওনার কথা শুনে চাঁদও চেঁচিয়ে বলল, আসছে মিথিলা ডার্লিং। চাঁদের কথা শুনে প্রত্যয়ের আব্বু উচ্চ শব্দে হেসে উঠলেন।
প্রত্যয় মিটিমিটি হাসলো। প্রিয়ম বিরক্ত হয়ে মনে মনে জাতের গোষ্ঠী উদ্ধার করলো। এই মেয়েটার লাগামের কথাবার্তা ওর খুব অপছন্দ। চাঁদের কথা শুনে প্রত্যয়ের আম্মু লজ্জা পেয়ে বলেন, ফাজিল মেয়ে, দাঁড়া, তোর হচ্ছে। দুজনে হাসতে হাসতে খেতে লাগলো। তুয়া এসে প্রত্যয়ের পাশে বসলো। চাঁদ দাঁত বের করে হেসে প্রিয়মের পাশে বসতে গেলে প্রিয়মের তাকানো দেখে ভয়ে তুয়ার পাশে গিয়ে বসলো। প্রিয়ম এক প্রকার বিরক্ত হয়ে চোখ সরিয়ে খাওয়াতে মন দিল। চাঁদের অবস্থা দেখে তুয়া মিটিমিটি হাসছে। প্রত্যয়ের পায়ের খোঁচা খেয়ে তুয়া হাসি থামিয়ে প্রত্যয়ের দিকে তাকালো। প্রত্যেককে দেখে মনে হচ্ছে সে কিছুই জানে না। কিছু করা তো দূরে থাক। প্রত্যয়ের খেতে খেতে আম্মু বললেন, 2টা ছেলে পেয়েছি, ছেলেদের বউও পেলাম, এবার 2টা করে নাতি নাতনি পেলেই আমার জীবন সব চাওয়া শেষ। চাঁদ একটা আলো মুখে পড়ে বলল, আম্মু, তোমার চাওয়া দ্রুতই পূর্ণ হবে। একটু আগে তুয়া আপু বলল। কথাটা শুনে তুয়া কাশতে শুরু করলো। তুয়ার ঢপ এখন তুয়াকেই গিলতে হচ্ছে, তাও প্রত্যয়ের সামনে। তুয়াকে কাশতে দেখে প্রত্যয় তুয়ার দিকে পানি এগিয়ে দিল। তুয়া পানি খেয়ে মাথা নিচু করে নিল। প্রত্যয় তুয়ার পা আলতো করে আঁকড়ে ধরল, যার মানে আমি প্রস্তুত। প্রত্যয়ের আব্বু সবাইকে রাজশাহীতে বেড়াতে যাওয়ার কথা বলেন। প্রত্যয় বলল সে কালকে প্যারিস যাচ্ছে, তাই যেতে পারবে না। প্রিয়ম বলল সে যাবে না। দুই ছেলের কথা শুনে প্রত্যয়ের আম্মু রেগে বললেন, বৌদির সকাল্লাদ বলে তো কিছু আছে, শ্বশুর বাড়ি ওরা দেখবে না। প্রত্যয়ের আব্বু আম্মু চাঁদ আর তুয়াকে রাজশাহীর বাড়ি দেখাতে চাচ্ছে। দুই ছেলেরই বিয়ে হলেও সাদামাটা ভাবে কোনো অনুষ্ঠান করতে পারেননি। ওখানে নিকটতম আত্মীয় স্বজনরা আছে, তাদের সঙ্গে পুত্রবধূদের পরিচয় করাতে হবে। কতদিনই বা বিয়ের কথা গোপন রাখবে? বিয়েটা যেমনই ভাবে হোক, হয়েছে তো। চাঁদ তুয়া কেউ এই বিষয়ে কথা বলল না। যেহেতু বড়রা কথা বলছেন, হুট করে কথা না বলাই ভালো। প্রত্যয়ের আব্বু প্রত্যয় প্রিয়মকে তুয়া চাঁদকে নিয়ে যাওয়ার কথা বললেন। এখানে দুই ভাই কেউ দ্বিমত পোষণ করলো না। তবে প্রত্যয় স্বাভাবিকভাবেই বলল, বাবা গেলে সবাইকে নিয়েই যাও। প্রিয়মের বুঝতে বাকি রইল না প্রত্যয়ের ইঙ্গিত। প্রত্যয় চায় যে সে যাক, তাই প্রিয়ম জানালো সে যাবে। প্রিয়ম বাসায় একা থাকলে ওকে একা কিন্তু এসে ঘিরে ধরবে, ঠিকমতো খাওয়া দাওয়াও করবে না। এজন্য প্রত্যয় ইঙ্গিত করে সবাইকে যেতে বলল। বুদ্ধিমান ব্যক্তিরা হাজারটা নয়, বরং একটা কথাতেই কাজটা সারে। প্রত্যয় যেমন এক কথাতেই প্রিয়মকে বুঝিয়ে দিল। প্রত্যয়ের আম্মু প্রত্যয়কে জিজ্ঞাসা করলো সে কবে ফিরবে। প্রত্যয় জানালো 1 সপ্তাহ লাগতে পারে। কথাটা শুনে তুয়া চমকে উঠে প্রত্যয়ের দিকে তাকালো। প্রত্যয় ব্যাপারটা বুঝতে পেরে তুয়ার দিকে তাকালো না। কেউ কথা না বাড়িয়ে খেয়ে যে যার রুমে চলে গেল। প্রত্যয়ের আব্বু রুমে গিয়ে ওনার সহধর্মিণীকে বললেন, আজকে আমি খুব খুশি। এরকম একটা জান্নাত করতে চেয়েছিলাম, যেখানে শ্বশুর, ভাসুর, দেবর, পুত্রবধূ সবার সঙ্গে সবার সম্পর্কটা সহজ হবে। একে অন্যের দুঃখ সুখ ভাগাভাগি করে নিতে পারবে। আর তুয়া আর চাঁদকে একসঙ্গে দেখে মনে হয় 2 বোন। ওরা খুব তাড়াতাড়ি একে অন্যের সঙ্গে মিশে গেছে। এই কয়েকদিনে ওরা দুজন বাসাতে নতুনভাবে প্রাণ এনেছে। ওরা চায় নয়, বরং বোন হয়ে থাকুক। প্রত্যয়ের আম্মু হেসে বললেন, তাই যেন হয়। রনিতের বড় ভাই রিয়াল বাসায় এসে দেখে রনিত পলককে নিয়ে চলে যাচ্ছে। ওর মা ড্রয়িং রুমে বসে বিলাপ করে কাঁদছে। মায়ের কান্না দেখে রিয়াল রনিতকে ডেকে বললেন, কাপুরুষের মতো বাড়ি ছাড়ছিস কেন? মা কাঁদছে, দেখছিস না? রনিত ভাইয়ের মুখোমুখি দাঁড়িয়ে তার ছেলের হাসি হেসে বলল, কাপুরুষ বলেই তোর মতো এতদিন চুপ ছিলাম। মাকে কাঁদতে দেখে আঙুল তুললি, আর মায়ের মুখের লাগামিন কথাবার্তা শুনে কি বলবি? রিয়াল রনিতের কথা শুনে গলা নামিয়ে বলল, তাই বলে সামান্য শাড়ির জন্য মাকে কাঁদাবি? রনিত চুপ না থেকে বলল, হ্যাঁ, সামান্য শাড়ির জন্যই এত অশান্তি। তুই তো এখনো অবধি পলককে কুটোকুটি দিস না, তাহলে আমি কেন ভাবিকে শাড়ি দেব? উত্তর দে। বিশেষ দিনে না হয় শাড়ি উপর দিলাম, তাই বলে বউকে যখন যা দিব ভাবিকেও দিতে হবে? তুই না দিলে আমার বেলায় উল্টো নিয়ম কেন? কি ভাবিস নতুন জবে আমাকে লাখ লাখ টাকা স্যালারি দেয়? রিয়াল রেগে দিশার দিকে তাকালো। দিশা মুখ কাঁচে মুচে করে দাঁড়িয়ে আছে। রনিত কারো বানর না শুনে পলককে নিয়ে বেরিয়ে গেল। রনিতের মা কেঁদেও ছেলেকে আটকাতে পারলেন না। রনিতের বাবা চুপ করে দেখলেন, কারণ উনিও রোজকার ঝামেলায় অতিষ্ঠ হয়ে গেছেন। পলক ছোট্ট একটা মেয়ে, সবাই যেন ভুলেই গেছে।
সারাটা দিন তাকে অনবরত কথা শোনাতে থাকে। সেও তো মানুষ। আর রনি এতদিন ওর মাকে কড়া কথা শোনাতে পারে না বলে চুপ ছিল। বউটাও তো ওইখানে থাকে তার ভরসাতেই। সেও তো ভালো থাকার জন্য এখানে এসেছে। তাকেই বা কিভাবে অবিশ্বাস অবহেলা করে মাকে সাপোর্ট করবে? রনিত পলককে নিয়ে ইচ্ছেদের বাসায় এলো। ইচ্ছের আম্মু রনিতের চাচাতো বোন। কালকের এই বিল্ডিং এ 8 তলায় প্রয়োজনীয় জিনিসপত্র কিনে ফ্ল্যাটে উঠবে। রনিত আজকেই উঠতে চেয়েছিল, কিন্তু ইচ্ছের আম্মু বাধা দিল। একটা রুম দেখে রনিতে রুমে পাঠিয়ে দিল। ইচ্ছের আব্বু ঢাকায় থাকে, ইচ্ছের আম্মু বাসায় একাই থাকে। উনি রনিতকে এখানে থাকার কথা বলে রনিত রাজি হয় না। তাই ইচ্ছের আম্মু খোঁজ নিয়ে 8 তলা ফাঁকা থাকায় ওদের সেখানে থাকার ব্যবস্থা করে দিল। তুয়া রেগে আর প্রত্যেক রুমে না গিয়ে ওদের বাসায় গেল। তুরাকে সামনে বসিয়ে এখন জেরা করা হচ্ছে তার কোনো পছন্দ আছে কি নাকি। তুরা জানায় তার পছন্দ আছে। তুয়ার আম্মু মেয়ের বাসার ঠিকানা জানতে চায়। তুরাক মাথা চুলকে বলে, মেয়ের নাম ইলা, সে ডাক্তারি পড়ছে। তুয়ার আব্বু সব শুনে নাম্বার নিয়ে ইলার আব্বুর সঙ্গে কথা বলেন। ইলার বাবা মা তুরাকের কথা জানতো। তুরাককে ওনারা বলেছিলেন বিয়ের প্রস্তাব পাঠাতে। তুরাকে আব্বু এই সপ্তাহে এঙ্গেজমেন্ট করতে চাইলো, কিন্তু ইলার বাবা বললেন ইলার 3টে পরীক্ষা বাকি আছে, 2 সপ্তাহ পরে ওদের এঙ্গেজমেন্টটা করলে ভালো হয়। তুরাগের বাবা ওনার কথায় সম্মতি দিলেন এবং 2 সপ্তাহ পরে তুরাগ আর ইলার এঙ্গেজমেন্ট ঠিক করলেন। তুয়ার অপেক্ষা করতে করতে প্রত্যয় ঘুমিয়ে গিয়েছিল। জামিনের ফোন পেয়ে সে উঠে ফ্রেশ হয়ে হসপিটালে গেল। তুয়ার সঙ্গে প্রত্যয়ের আর দেখাই হলো না। সন্ধ্যার পর প্রিয়ম রাজশাহী যাওয়ার জন্য এয়ার টিকিট কেটে আনলো। কালকে প্রত্যয় চলে যাবে প্যারিস আর ওরা যাবে রাজশাহী। চাঁদা তুয়া ওদের জামা কাপড় গুছিয়ে নিল। রাত 1টার দিকে প্রত্যয় বাসায় ফিরল। তুয়া তখন অন্ধকার ব্যালকনিতে বসে কাঁদছিল। করি মাঝে মাঝে 2-1টা বুলি ছড়াচ্ছে। প্রত্যয় ফ্রেশ হয়ে এসে তুয়াকে জড়িয়ে ধরে বলেও, আমার মিষ্টি বধূটা শুনছেন? তুয়া কোনো প্রত্যুত্তর না করে নিজেকে ছাড়িয়ে রুমে চলে গেল। প্রত্যয় রুমে গিয়ে তুয়াকে ওর দিকে ঘুরিয়ে বলল, কাঁদছো কেন? আর এত রাত অবধি জেগে কেন? তো অন্যদিকে মুখ ঘুরিয়ে ফুপিয়ে ফুপিয়ে বলল, এই জন্য কি বিপদে পড়ে গেলেন? প্রত্যয় শান্ত দৃষ্টিতে তাকিয়ে মুচকে এসে বলল, কালকে চলে যাব ভেবে না কেঁদে একটু ভালোবাসলেও তো পারো। প্রত্যয় দুষ্ট হেসে বলল, সে গেলে আর ফিরবে না, কারোর সঙ্গে কোনো যোগাযোগও রাখবে না, ওখানে একেবারেই থেকে যাবে। এসব শুনে তুয়া প্রত্যয়কে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমার কেন জানি মনে হচ্ছে আপনি আমাকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছেন। প্লিজ প্রত্যয়, এমনটা কিছু করো না, আমি সত্যি মারা যাব। তুয়া প্রত্যয়ের টি-শার্ট খামচে ধরে অস্পষ্টভাবে কিছু বলছে, কিন্তু কান্নার ফলে কথাগুলো বোঝাই যাচ্ছে না। প্রত্যয় প্রত্যুত্তর না করে তুয়াকে জড়িয়ে ধরে লাইট নিভিয়ে দিল। তুয়াকে কিছু বলতে না দিয়ে দুজনে পাড়ি দিল ভালোবাসাময় এক অন্য ভুবনে। শুধু মন নয়, যতদিন দুটো শরীর মিলেমিশে একাকার হচ্ছে তুয়ার মনে এই প্রশ্নগুলোই রয়েই যেত। তুয়া ভাবতো প্রত্যয়কে এড়িয়ে যাচ্ছে বা ধর্ষিতা বলে দূরে সরিয়ে রাখছে। আর প্রত্যয় তুয়াকে সময় দিতে চেয়েছিল, কিন্তু সময় দিতে গিয়ে ওদের মাঝে দূরত্ব সৃষ্টি হতো। আর এটা প্রত্যয় কখনোই চাইতো না। তাই সীমাহীন ভালোবাসায় দিয়ে তুয়াকে মরিয়ে দিল। পরদিন সকালে খাবার টেবিলে সবাই খাচ্ছে। চাঁদ অনেকক্ষণ ধরে লক্ষ্য করে ওর 2 গালে হাত রেখে বিস্মিত সুরে বলল, আপু, তোমাকে এত সুন্দর দেখাচ্ছে কেন? কি মেখেছো তুমি? চাঁদের কথা শুনে সবার দৃষ্টি তুয়ার দিকে। প্রত্যেক আব্বু দুজনের দিকে তাকিয়ে ওনার সহধর্মিনীর দিকে তাকালেন। ওনাদের দুজনের ঠোঁটের কোণে মৃদু হাসি। কিছু কিছু জিনিস কারো চোখ ফাঁকি দেওয়া যায় না, আর বাবা মায়ের চোখ তো নয়। তুয়া প্রত্যয়ের ফেসে অদ্ভুত সুকুমার সৌন্দর্য ফুটে উঠেছে। এই জন্যই চাঁদ বিস্মিত সুরে কথাটা বলল। প্রত্যয়ের আম্মুর চোখে তুয়ার চোখ পড়ে গেল। তুয়া লজ্জা পেয়ে উঠেই রুমে চলে গেল। আর চাঁদের কথার প্রত্যুত্তরে মনে মনে বলল, অনেক আদর মেখেছি। প্রিয় মন মুখের খাবারটুকু গিলতেও পারছে না, আবার ফেলতেও পারছে না। এটা তো হওয়ারই কথা ছিল। তবু বুকে একটা চিনচিনের ব্যথা অনুভব করছে। প্রত্যয় উঠে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে গেল। বাবা মায়ের সামনে সেও একটু লজ্জা পেয়েছে, তবে তুয়ার মতো বুঝতে দেয়নি। তাই প্রিয় মাথা নিচু করে রইল। কেউ মুখে কিছু না বললেও যার যা বোঝার বুঝে নিয়েছে। যুগ আপডেট, মুখে বলার প্রয়োজন পড়ে না। এদিকে তুয়া আর প্রত্যয়কে চলে যেতে দেখে চাঁদ অবাক হয়ে বলল, লে, ব্যাপারটা কি হলো? এরা পালিয়ে গেল কেন? প্রিয়ম বিরক্ত হয়ে বলল, আম্মু এই জঙ্গলিটাকে আমার চোখের সামনে থেকে যেতে বলো, না হলে আমি ওরে তুলে আসার দিব। চাঁদ আরো এক দফা বিস্ময় নিয়ে বলল, লেও ঠেলা, আমি আবার কি করলাম? আজকে সকাল থেকে চাঁদ তুয়াকে দেখলেই দাঁত বের করে হেসে, আপু ভালো আছো?
বলে খিলখিল করে হেসে উঠছে। তুয়া তখন পারছে না লজ্জায় মাটির সঙ্গে মিশে যেতে। তুয়াকে লজ্জা পেতে দেখে চাঁদ ইচ্ছে করে একই কাজ বারবার করছে। প্রত্যয়ের আম্মু চাঁদকে ধমক দিতে গিয়েও উনিও হেসে ফেলছেন। ওনাদের হাসি থেকে তুয়া লজ্জায় আর রুম থেকেই বের হয়নি। দুপুরে